আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এখানে আমার যে উইন্ডোটা সেটা হলো আপনার নতুন একটা প্রজেক্ট তৈরি করার প্রথম উইন্ডো। তো এখানে আপনার প্রথমে যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন নেম, এটা হলো আপনার অ্যাপ্লিকেশনের নামটা। এটা আপনি আপনার ইচ্ছা মতো যেরকম ইচ্ছে সেরকম দিতে পারবেন। 2-3টা অ্যাপ্লিকেশনের নাম সেম হলে কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তী যে অপশনটা আছে যে কোম্পানি ডোমেন, ওইখানে লেখার পর আপনার দেখবেন প্যাকেজ নেম একটা ওটা ক্রিয়েট হয়ে যাইতেছে। তো আপনি চাইলে আপনার প্যাকেজ নেমটা কাস্টম দিতে পারেন। এখানে পাশে একটা এডিটের অপশন আছে, আমরা যদি দেখি এই যে পাশে একটা এডিটের অপশন, এডিট অপশনে ক্লিক করে আপনি প্যাকেজ নেম যেটা ক্রিয়েট হইতেছে ওই জিনিসটা সে এডিট করতে পারবেন। প্যাকেজ নেমই একটা অ্যাপ্লিকেশনকে আর একটা অ্যাপ্লিকেশন থেকে আলাদা করে। আপনার 2টা অ্যাপ্লিকেশন আপনি বানাচ্ছেন, 2টা অ্যাপ্লিকেশন নাম সেম হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু কখনোই আপনার 2টা অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম সেম হতে পারবে না। প্যাকেজ নেম অলওয়েজ ইউনিক। একটা অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম আর একটা অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম সেম হলে আগে যেটা ছিল ওটা আপডেট হবে, 2টা অ্যাপ্লিকেশন ইনস্টল হবে না। কিন্তু তখন যে কোনো সময় দেখেন আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো আপডেট করেন, তো প্লে স্টোরে যে ভার্সনটা আছে ওটার প্যাকেজ নেম আপনার প্যাকেজ নেম যদি সেম না হয় তাহলে কিন্তু আপনার এটা আপডেট হবে না। ধরুন সেমই অ্যাপ আপনি একজনের থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড না করে আপনি ধরেন একজনের বিল্ড করার নাম অন্যরকম দেওয়া আছে, প্যাকেজ নেমটা কিছুটা চেঞ্জ, তো উনি আপনাকে দিয়ে দিছে, একই অ্যাপ প্লে স্টোরেও আছে, কিন্তু আপনার অ্যাপটা কিন্তু কখনো আপডেট হবে না, কারণ আপনার প্যাকেজ নেম যেটা আছে আর প্লে স্টোর প্যাকেজ নেম ধরেন কোনো কারণে এটা আলাদা। উনি হয়তো আপলোড করার সময় আবার চেঞ্জ করে সুন্দর মতো লিখে জিনিসটা আপলোড করছে। তো এই প্যাকেজ নেমই একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনকে আলাদা করে। তো আপনার যদি কখনো আপলোড করতে হয় অ্যাপ্লিকেশন, আপনি সবসময় ইউনিক নেম দিয়ে আপলোড করতে হবে। যদি সেম প্যাকেজ নেমে অলরেডি প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশন থাকে, প্লে স্টোর আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না, বলে যে এই প্যাকেজ নামে অলরেডি একটা অ্যাপ্লিকেশন আছে, আপনি এই প্যাকেজ নেম চেঞ্জ করেন, নাহলে নেবে না। কারণ নাহলে তো আপনার অন্য অ্যাপের সাথে আপনারটা আইডেন্টিফাই করতে পারবে না, কনফ্লিক্ট করবে যে কোনটা আপনার অ্যাপ কোনটা আরেকজনের অ্যাপ। নেমেন না, পুরো জিনিসটাই যে প্যাকেজ নেম কম ডট যেই অংশটা লেখা আছে, হ্যাঁ পুরো স্ক্রিনটার জিনিসটা হলো আমি কোম্পানি ডোমেনটা ধরেন এখানে কীভাবে লেখা আছে আপনি খেয়াল করেন। কোনটা প্যাকেজ নেম আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু ধরেন একবার যদি আপনি প্লে স্টোরে আপলোড করে দেন এরপরে ওই অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। যদি চেঞ্জ করেন তাহলে তো ওটা আরেকটা অ্যাপ্লিকেশন হয়ে গেল, কারণ ওই অ্যাপ্লিকেশনটা তো আর সেম থাকতেছে না। আপনি কাজ করার সময় আপনি ইচ্ছা মতো যতবার ইচ্ছে ততবার প্যাকেজ নেম চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু রান করার সময় আপনার মোবাইলে যদি সেম প্যাকেজ নেমে আরেকটা অ্যাপ্লিকেশন থাকে তখন কিন্তু আবার ওই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে আপনারটা ইনস্টল হয়ে যাবে যদি সেম প্যাকেজ নেম থাকে। কারণ অনেক সময় দেখবেন একই প্যাকেজ নেম ধরেন 2-3 জন মিলে ডেভেলপ করতেছেন আপনার গ্রুপের, দুজনের অ্যাপের মধ্যে 2 ফিচার, কিন্তু দুজনের অ্যাপের প্যাকেজ নেম সেম। আপনার অ্যাপে ধরেন 2টা ফাংশনালিটি আছে আর একজনের অ্যাপে আছে ধরেন 10টা, আপনি 10টা আপনার মোবাইল ইনস্টল করা আছে, তো আপনি ভুলে ওই ইয়াটা কিরকম শেয়ার দিয়ে ধরেন নিচে দেখার জন্য আপনি আবার ইনস্টল করছেন, তো পরে দেখবেন আপনার যে 10টা ছিল ওটা আনইনস্টল হয়ে গেছে, 2টা ফিচার সহ যেটা ওটা থাকবে। মানে কথা হলো সেম প্যাকেজ নেম যদি হয়ে যায়, যেটা আপনি লেটেস্ট যেটা ইনস্টল করবেন ওটা থাকতেছে, মানে বারবার রিপ্লেস হয়ে যাবে। কিন্তু যদি আলাদা আলাদা প্যাকেজ নেমে হয়, যেমন ধরেন আপনার একই গ্রুপের কিন্তু ধরেন আপনি যেটা করছেন এটা আপনার প্যাকেজ নেমের একটা ধরেন একটা বেশি লিখছেন বা আপনার নামের একটা অংশ আপনি এখানে বসা দিয়েছেন, তাহলে সেম অ্যাপ হলেও প্যাকেজ নেম কিন্তু আলাদা হইতেছে, তখন আপনারটাও আপনার মোবাইলে থাকবে, পরে যেটা ইনস্টল করছেন ওটাও কিন্তু থাকতেছে। হ্যাঁ, আপডেট করতে হলে সেম প্যাকেজ নেম হইতেই হবে, সেম প্যাকেজ না হলে তো হবে না। প্রফেশনালি যারা প্রফেশনালি আপলোড করে তাদের প্যাকেজ নেম সেম রাখে, মানে তারপর নতুন ভার্সনগুলো অ্যাড করে, তাই না? হ্যাঁ অবশ্যই, প্যাকেজ নেম সেম না রাখলে প্লে স্টোরও চিনতেছে না, এবং প্লে স্টোরে আপলোড করার সময় আরও একটা জিনিস আছে যেটা কি স্টোর, তো কি স্টোর এটা কি, এটা পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করবো। সেটা হলো ওই জিনিসটাও ইউনিক রাখতে হয়, মানে প্রথমবার আপনি যখন রিলিজ করছেন অ্যাপটা এখনো প্লে স্টোরে তুলেন নাই, একটা কি জেনারেট করতে হয় আর কি, তো ওই কিটা আপনার সেভ করে রেখে দিতে হবে। ওটা যদি আপনি কখনো হারাই ফেলেন আপনি ওই প্লে স্টোরের অ্যাপটা আর কখনো আপনি নতুন করে আপডেট করতে পারবেন না। প্রথমবার আপডেট কি আমি প্লে স্টোর থেকে নামায়া করব? না না না, প্লে স্টোরে আপনার ধরেন যে অ্যাপটা অলরেডি একটা আছে, তো আপনার ওই অ্যাপটায় ধরেন আগে 2টা ফিচার ছিল, আপনি নতুন করে আরও 3-4টা ফিচার অ্যাড করছেন,
তো আপনার আগে অ্যাপটা রিলিজ করার সময় যে কিটা আপনি জেনারেট করছিলেন ওটা তো আপনি কোথাও সেভ করে রাখছেন। পরবর্তীতে আবার নতুন করে যখন আপনি আপলোড করার চেষ্টা করবেন তো আপনি তো বলবেন যে আমি এটা আপডেট দিতে যাইতেছি সেম অ্যাপই। তো সেই ক্ষেত্রে প্যাকেজ নেমও সেম যদি থাকে এবং প্রথমবার আপলোড করার সময় যে কিটা আপনি দিয়েছিলেন পরবার যদি সেম কি সহ যায় তখন গুগল প্লে স্টোর নিজেই আপনার আপডেট করে আগেরটা বাদ দিয়ে নতুনটা রেখে দেবে। এক্সিস্টিং বাদ এখন যেটা নিউ দিলাম সেটাই। হ্যাঁ সেটাই রাখতেছে, মানে অনেকটা মোবাইলে যেরকম হয়তো একই কথা, মানে আপনার সেম প্যাকেজ নেম হওয়ার কারণে পরবর্তীতে যেটা দেওয়া আছে সেটাই এখন ওখানে থাকবে আর কি। মানে প্লে স্টোর থেকে যদি এখন আপনি আপডেট করার পর পরে অন্য কেউ ওখান থেকে ডাউনলোড করে তাহলে তার কাছে লেটেস্ট ফিচার সহ অ্যাপটাই সে পাবে। এখানে গুড প্র্যাকটিসটা কি প্যাকেজের নেমের ক্ষেত্রে? কোনটা? প্যাকেজের নেম কি এই আচ্ছা দাঁড়ান আমি বলতেছি। তিনটা অংশ থাকবে না একটা অংশ? তো প্যাকেজ নেমের ক্ষেত্রে তিনটা অংশ থাকতে পারে, একটা অংশ থাকতে পারে। আচ্ছা এবার আমরা আলোচনা করি কোন অংশটা কি। আপনারা যদি খেয়াল করেন এটা হলো কোম্পানি ডোমেন। প্রথমে কিন্তু উপরে একটা কোম্পানি ডোমেন অংশ যেটা আছে এই অংশটা, তো এটা হলো আপনার পার্সোনাল মেইল সহ কিছু ইনফরমেশন, মানে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করতেছেন। তো প্রথম যে অংশটা থাকে এটা হলো ডেভেলপারের নাম। ডেভেলপার আপনি যে ডেভেলপার অ্যাপটা ডেভেলপ করবে সে এই নামটা এখানে দেয়, অথবা যদি আপনারা কোনো টিমে ডেভেলপ করেন টিমের নাম থাকে। তো পরে যে অংশটা সেটা হলো আপনি যে কোম্পানির আন্ডারে অ্যাপটা রিলিজ করতেছেন সেই কোম্পানির নাম। পরবর্তীতে .comও থাকতে পারে, .org দেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ ওটা কোনো সমস্যা নেই, আপনার যে কোম্পানির যে ডোমেনটা আছে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আবার .com না দিলেও কোনো সমস্যা নাই। এটা কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু কথা হলো আপনি যাই লিখেন ওটার সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নেমটাও এখানে চলে আসতেছে। আপনি যদি দেখেন প্যাকেজ নেমের মধ্যে ওই আমরা উপরে যেটা মাই অ্যাপ্লিকেশন লিখছি বড় হাতের অক্ষরে, প্যাকেজ নেমে কিন্তু সব ছোট হাতের। প্যাকেজ নেম কখনোই বড় হাতের অক্ষর হয় না। আপনি এডিট করে যদি ওখানে বড় হাতের অক্ষর লিখতেও চান অ্যান্ড্রয়েড স্টোর কিন্তু নিবে না, সব কিছুই কিন্তু দেখেন এখানে ছোট হাতের অক্ষরে লেখা। তো কোম্পানি ডোমেন যেটা থাকে এটা সে উল্টা করে লেখার পরে সাথে ডট দিয়ে আপনার অ্যাপ্লিকেশন নাম যেটা লিখছেন ওই নামটা সে বসা যায়। তারপরে টোটালি যে প্যাকেজ নেমটা ক্রিয়েট হলো এই নেমটা অন্য কোনো অ্যাপের সাথে যদি না মিলে তো তখনই আপনার অ্যাপটা সে অ্যাকসেপ্ট করবে, নাহলে আগেরটার সাথে সেম হয়ে যাচ্ছে। মানে অলওয়েজ আপনার প্যাকেজ নেম ইউনিক হতে হবে। ইউনিক, পুরো গ্লোবালি ইউনিক। হ্যাঁ যদি প্লে স্টোরে আপনি আপলোড করতে চান অবশ্যই গ্লোবাল ইউনিক হতে হবে, কারণ প্লে স্টোরে তো অনেক অ্যাপ আছে। কিন্তু নামের সময় আমার এখানে চেক করা উচিত না? হ্যাঁ নামটা যখন সেট করব না, এটা তো এখানে তো আপনি কীভাবে জানবেন যে আপনার এটা এই প্যাকেজ নেমে অলরেডি গ্লোবালি কোনো অ্যাপ আছে নাকি নাই। যে কোনো আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন না, সাইন আপের ক্ষেত্রে আমরা অনেক সময় ইউজার নেম ক্রিয়েট করি না, তো ইউজার নেমের ক্ষেত্রে যদি আপনার সেম ইউজার নেম অলরেডি কেউ ইউজ করে থাকে আপনি তো এটা দিতে পারেন না, আপনার তো নতুন একটা ইউজার নেম দিতে হয়। তো অনেকটা ওই রকমই আর কি। প্লে স্টোরে যখন আপনি আপলোড করতে যাবেন তখন প্লে স্টোরে আপনার বলে দেবে যে এই প্যাকেজ নেমটা অলরেডি আছে, তখন রিরাইট করতে হবে। তখন আপনার এডিট করে আবার আপনি রিলিজ করে তখন আপনার এটা দিতে হবে আর কি, যে প্যাকেজ নেম যেহেতু আছে প্যাকেজ নেমে তো চেঞ্জ করে তারপরে আপনি আপলোড করবেন, নাহলে তো সে আপনার প্যাকেজটা অ্যাকসেপ্টই করবে না। অ্যাকসেপ্ট তখনই করবে যদি ধরেন আগে যে প্যাকেজ নেমটা আছে অলরেডি সেইটা যদি আপনার এই অ্যাপ্লিকেশনের প্যাকেজই হয় এবং কিওয়ার্ড যদি মিলে সব কিছু যদি মিলে তখন সে আপডেট করে নেবে। যদি অন্য কোনো অ্যাপ্লিকেশনের হয় তাহলে সে আর অ্যাকসেপ্ট করবে না, আরেকজনের সাথে যদি হুবহু মিলে তাহলে আরেক- নিবে না আপনারটা। আরেকজনের সাথে হুবহু মিলে তো সম্ভব না কখনো। না, যদি বলবে existing আছে। প্যাকেজ নেম মিলতে পারে ঠিক আছে, কিন্তু আপনার আরেকটা কি যেটা জেনারেট করে কি তো ইউনিক, কিন্তু রিলিজ করার সময় আপনি আপনার অ্যাপ্লিকেশন থেকে একটা কি জেনারেট করতেছেন, কিটা তো কখনো আরেকজনের সাথে মিলতে পারবে না, অনেকটা এরকমই। ওটা তো সবসময় আলাদা থাকবে। আচ্ছা তো এটা তো গেল আপনার প্যাকেজ নেম। প্যাকেজ নেমের পরে আপনার ধরেন আপনারা প্রজেক্ট ক্রিয়েট করার সময় তো যে কোনো একটা প্রজেক্ট লোকেশন সিলেক্ট করে আপনার এটা এরপরে নেক্সট দিয়ে দেবেন, নেক্সট দেওয়ার পরে এই উইন্ডোটা আসবে। আচ্ছা তো এই উইন্ডোতে আপনার যদি খেয়াল করেন এখানে আপনার বিভিন্ন রকমের অপশন আছে, মানে অ্যান্ড্রয়েড দিয়ে আপনি যত ধরনের অ্যাপ্লিকেশন বানাইতে পারেন সবগুলোর একটা ওভারভিউ দেওয়া। যেমন ফোন আর ট্যাবলেটের জন্য আপনি অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, অ্যান্ড্রয়েড ওয়্যার বা অ্যান্ড্রয়েড ঘড়ির জন্য আপনি অ্যাপ্লিকেশন বানাতে পারেন, টিভি, অটো আর গ্লাস। অটো মানে গাড়ি, অ্যান্ড্রয়েডের কন্ট্রোল কতগুলো গাড়ি আছে না, পুরো অ্যান্ড্রয়েড দিয়ে সিস্টেমটা চলে, ওই গাড়ির জন্য অ্যাপস বানাবেন আর কি, ডিজিটাল কার যেগুলো
আচ্ছা ভাই একটা কথা বলছি, এই মানে মেশিন বলেন যেটা গাড়ি, হ্যাঁ। এখানে কিভাবে ওই সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করে? কারণ ও কিন্তু কোনো না ওখানে তো সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম। আপনার মোবাইল দিয়ে আপনার গাড়িটা স্টার্ট করা হয়, আপনার আরও বিভিন্ন রকম, আমি তো ওখানে গাড়িটা দেখিও নাই, এই জন্য আইডিয়া নেই আর কি, কিন্তু অনেকটা ওভারভিউটা এরকমই আর কি। যেমন গুগল কার যেগুলো আছে সবগুলো তো অ্যান্ড্রয়েড চালিত। মোবাইল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গাড়ি চালায়। হ্যাঁ, মোবাইল থেকে আপনার কন্ট্রোল করে ইয়া করে, বুঝে নাই ওটার। হ্যাঁ, নতুন রিলিজ করছে দেখলাম, ওই সাইকেল মানে পরে না আর কি। হ্যাঁ, সাইকেল কি স্টার্ট দিতে হয়? না না, সাইকেলটা আপনার ব্যালেন্স নর্মালি ধরেন আপনি সাইকেল চালানো শিখতে হয়, আপনি অনেক সময় পড়েন, তারপরে এক সময় যায় সাইকেল চালানো শিখেন। এই সাইকেলটা কখনো কাতি হবে না, স্টেট দাঁড়িয়ে থাকবে অলওয়েজ, দুই চাকায়। মানে এটার ভিতরে একটা সেন্সর লাগানো আছে আর কি, ও গ্র্যাভিটিটা মেনটেন করে রাখে, অলওয়েজ সেন্টার অফ গ্র্যাভিটি যাতে সেম থাকে। কাত হয়ে গেলেও সে নিজে সোজা করে ফেলে। সাইকেলটা না ওর উপর মানুষটা সহ থাকে। মানুষও চালানো হয়েছে, সাইকেল অটোমেটিকও চালানো হয়েছে, ওটাতে আপনার এআই দিয়ে তৈরি করা আর কি। মানে নিশ্চয়ই কম্পেয়ার করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমি কাজ হয়ে গেলে সাইকেল থাকতে পারবো? হ্যাঁ, আপনার ওয়েটটাকে সবাই সে কম্পেয়ার করে। আপনার ওয়েট সহ সে করবে না, ওটার সাপোর্ট যদি না থাকে তাহলে তো আর সাইকেল কিভাবে রিলিজ করবে? ধরেন আপনি এমন একটা সাইকেল বানাচ্ছে, আপনি বসার সাথে সাথে সাইকেল ভেঙে গেল, তো ওই সাইকেল তো চলবে না, এরকম যদি কখনো আপনার ওয়েট সাপোর্ট দিতে পারছে না। সাইকেল তো দাঁড়ায় আছে, হ্যাঁ। বসে আছে, এখন আপনি ইচ্ছে করে একদিকে কাত হচ্ছেন, সাইকেল কি আপনাকে উল্টায় সোজা করতে পারবে? সোজা করে দেবে, ওটা সিস্টেমটা এরকম দেওয়া আছে। তাই নাকি? না, সামনে আরো অনেক কিছু দেখবেন, এগুলো আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হবে আর কি। তাহলে তো সাইকেল Google কাজ Glass। দিয়ে দেবে না আমাকে। ও গুগল গ্লাস যেটা আছে, না, হ্যাঁ, গ্লাসটা ডিজিটাল, কারণ এসডিকে জন্য, এসডিকে ফাইল যদি গ্লাসের জন্য আপনি ফাইলগুলো নামান তাহলে আপনার এনাবল থাকবে আর কি, ওটা আর কিছু না। গ্লাসের জন্য এটা তো অ্যাপ্লিকেশন তেমন একটা তৈরি করে না, এটা তো দেখে লাভ নেই। আচ্ছা, তো এখানে আপনি একটা জিনিস দেখেন, মিনিমাম এসডিকে দেওয়া আছে। তো মিনিমাম এসডিকেতে আমরা যে কোনো একটা ভার্সন আমরা সিলেক্ট করি এখানে। তো সিলেক্ট করার সময় সবসময় আমার খেয়াল রাখতে হবে যে আমার এই অ্যাপটা যার জন্য আমি বানাইতেছি, আমার টার্গেট ইউজার সে কভার করতেছে নাকি। ধরেন আপনি এমন একটা ধরনের ইউজারদের জন্য বানাইতেছেন যারা ধরেন স্কুলে ছোট স্টুডেন্ট বা স্কুলে পড়ালেখা করে, তো তাদের কাছে কোন ধরনের মোবাইল থাকতে পারে, তারা কোন ধরনের ভার্সন ইউজ করতে পারে, ওটার সম্পর্কে স্টাডি করেই কিন্তু আপনার মিনিমাম এসডিকেটা নির্ধারণ করতে হবে। ধরেন আপনার এই একটা গ্রাম অঞ্চলের জন্য আপনি অ্যাপ্লিকেশন বানাইছেন, যে গ্রামের কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আপনার অ্যাপটা তৈরি হতেছে। গ্রামের মানুষ সব কিটক্যাট ইউজ করে, কিটক্যাটের উপরে হাইয়েস্ট ভার্সনের কোনো মোবাইল নাই অনেক বছর আগের। তো লেটেস্ট যদি আপনি যেটা বেরোছে নুগেটের জন্য একদম হাইয়েস্ট ফিচার দিয়ে সব কিছু কম্বিনেশন করে যদি অ্যাপ বানায় ওদের কাছে দেন, যত ভালোই হোক অত ইউজ করতে পারবে না, কারণ মোবাইলে তো ইনস্টল হবে না। তো আপনার টার্গেট ইউজার কিন্তু ওইখানে ফেল করতেছে আপনার অ্যাপে সব ফিচার থাকা সত্ত্বেও। তো এই জন্য মিনিমাম এসডিকে দিয়ে আমরা সিলেক্ট করি কি আমার এই অ্যাপটা সর্বনিম্ন কোন ভার্সন পর্যন্ত সাপোর্টটা দিবে। তো আপনার মিনিমাম এসডি যদি 15, এখানে যেরকম 15 দেওয়া আছে আইসক্রিম স্যান্ডউইচ, তো ভিতরে কোড করার সময় আপনি এমন কোনো কোড যদি লেখেন যেটা 15-এর মধ্যে, যে মানে ওই ভার্সনের যতগুলো মোবাইল আছে অন্যান্য মোবাইলগুলোতে সাপোর্ট করবে না, তো অ্যান্ড্রয়েড স্টুডিওই আপনাকে ওয়ার্নিং দেবে যে আপনার এই লাইনের কোডটা শুধুমাত্র এই ভার্সনেই চলবে, এই ভার্সন ছাড়া কোন ভার্সনে চলবে না। অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু বলে দেয়। তো এরকম অনেক অ্যাপে দেখবেন স্পেশাল কিছু ফিচার দেওয়া থাকে, একই অ্যাপ আপনার মোবাইলে একরকম আরেকজন মোবাইলে আরেক রকম দেখায়, সেম অ্যাপ কিন্তু মানে ওইখানে কোডগুলো দেওয়া আছে সব, যে ভার্সন যদি আপনার এত হয় তাহলে এইরকম ফিচার দেখাবে, আর ভার্সন যদি এত হয় তাহলে এই ফিচারটা দেখাবে। কারণ আপনি যদি ওখানে ফিক্স করে দেন যে সবার জন্যই এই ফিচার দেখাবে, তাহলে ওই যে কোডগুলো যে লিখছেন ওগুলো তো ধরেন লোয়ার ভার্সনের মোবাইলে তো ওই লাইব্রেরিগুলো নাই, তো ওখানে তো সেই ফিচারটা কাজ করতে পারবে না। আর অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি নতুন যে কোনো একটা প্রজেক্ট তৈরি করার সময় মিনিমাম এসডিকে সিলেক্ট করলে অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু সাজেশন দিতেছে যে অলরেডি গ্লোবালি যত অ্যাপ রানিং আছে কতটা ডিভাইস আপনার কভার হবে। যেমন আপনি যদি আইসক্রিম স্যান্ডউইচ লিখেন, এখানে 97.4% ডিভাইস আপনার কভার হয়ে যাচ্ছে, এর নিচে খুব মোবাইল নাই, মানে আইসক্রিম স্যান্ডউইচের নিচে। জিঞ্জারব্রেড দিলে 100%, কারণ জিঞ্জারব্রেডের নিচে খুঁজেই পাবেন না। না, শুরুটা খেয়াল নাই, শুরুটা আরও আগে। জিঞ্জারব্রেড তো মানে আপনার কত ভার্সন 3 মনে হয়, 2.3, তো 1 ছিল না,
আচ্ছা নাম কি লাগবে তুমি আইসক্রিম সেম এগুলো সব মিষ্টির নামে। আপনার একটা খেয়াল করবেন, কোরা.com ইউজ করছেন কেউ কখনো? কোরা.com একটা কোশ্চেন আছে, হোয়াই অ্যান্ড্রয়েড ভার্সনগুলো সবগুলোর নাম মিষ্টির নাম দিয়ে কেন করা? তো ওখানে গুগলের মানে অ্যান্ড্রয়েড টিমের একজন এক্সিকিউটিভ যিনি উনি সরাসরি আনসার করছে আর কি, যে একটা কী এক্সপ্লেন দিয়েছিল। এখন আনসারটা একটু খেয়াল নেই, কারো যদি ইন্টারেস্ট থাকে আপনার কোরা.com সার্চ দিলে পাবেন যে মিষ্টির নাম দিয়ে কেন অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো সব নামগুলো বানাইছে। কারণ আপনি প্রথম থেকে শুরু করে যতগুলো নাম আছে, মার্শমেলো, তারপর ললিপপ, কিটক্যাট, নুগেট, সবগুলোই ডেজার্ট টাইপের আইটেম আর কি। আচ্ছা, তো এখানে মিনিমাম এসডিকে সিলেক্ট করার পর এরপর আপনি নেক্সট দিবেন। তারপরে যে উইন্ডোটা আসলে এটা হলো বিভিন্ন রকমের আপনার বিল্ট ইন কিছু টেমপ্লেট দেওয়া আছে, ওটা সিলেক্ট করলেই কিছু অটো জেনারেট কোড আপনার তৈরি হয়ে যাবে এবং ওই ভিজুয়াল পার্সপেক্টিভটা আপনার সামনে আসবে। তো ইনিশিয়ালি প্রথমবার থেকে যদি আপনি ডেভেলপমেন্ট শুরু করেন তাহলে সবসময় এমটি অ্যাক্টিভিটি দিয়েই কাজ শুরু করা বেটার, কারণ আলটিমেটলি যে জিনিসগুলো আপনার এখানে অটো জেনারেশন করে দিয়েছে এগুলা স্ক্র্যাচ থেকেও তৈরি করা যায়। কিন্তু ইনিশিয়ালি যদি হঠাৎ করে আপনি ক্লিক করলেন না, কোড কতগুলো চলে আসলো, বুঝে যাবেন কিন্তু কোন জিনিসটা আসলে কীভাবে কাজ করতেছে। তো স্ক্র্যাচ থেকে যদি আপনি ওই পর্যায়ে যান তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে বুঝছেন যে এই জিনিসটা অ্যাড করলে এই ফাংশনালিটি আসতেছে। তো এই জন্য আমরা কাজ শুরু করার সময় সবসময় প্রথমে এমটি অ্যাক্টিভিটি দিয়ে তারপরে স্ক্র্যাচ থেকে আপনার অ্যাপ্লিকেশনটা তৈরি করবো আর কি। তো এখানে যে উইন্ডোটা আসতেছে এটা হলো একটা অ্যাক্টিভিটির জন্য যে ইনফরমেশনগুলো দরকার। তো আপনার মোবাইলে যে কোনো একটা জিনিস দেখতে হলে এখানে অ্যান্ড্রয়েডের দুইটা জিনিস লাগে, একটা হলো জাভার কোড একটা, আর একটা হলো লেআউট ডিজাইন, যেটা ওটা XML এ তৈরি করা থাকে অ্যান্ড্রয়েডে। তো লেআউটের একটা ফাইল তৈরি করতে হবে আর জাভার একটা কোডের জন্য অ্যাক্টিভিটি ফাইল যেটা বলে। তো অ্যান্ড্রয়েডের যে কোনো জিনিস আমরা যাই দেখি ওটা হলো একটা অ্যাক্টিভিটি। আপনি একটা অ্যাপ ওপেন করে আসেন, আপনার সামনে এই স্ক্রিনটা আছে, ওটা হলো একটা অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি ছাড়া কোনো অ্যাপ্লিকেশন পসিবল না। মানে আপনার অ্যাপ্লিকেশনে তো অ্যান্ড্রয়েডে তো অনেক কনসেপ্ট আছে, অনেক কিছুই আছে। তো যে কনসেপ্টগুলো আছে সবগুলো আপনার অ্যাপ্লিকেশনে যে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ আপনার তো কনসেপ্ট আছে মানে এই না যে আপনার সব অ্যাপ্লিকেশনে দিতেই হবে। ফিচার যদি রিকোয়ার করে তাহলে আপনি দিবেন, নাহলে দিবেন না। কিন্তু অ্যাক্টিভিটি ছাড়া আপনি কখনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে পারবেন না, মানে ইউজার দেখবেন আর কি অন্তত অ্যাপ্লিকেশনটা। অ্যাক্টিভিটি বলতে আমরা একটা স্ক্রিনে যা দেখি ওটাকেই অ্যাক্টিভিটি বলে, একটা পেজ, আর কিছু না। সেটা তো বললেন লেআউট না, সেটা হলো লেআউট অ্যাক্টিভিটিটা কন্ট্রোল করে। লেআউটটা হলো ওটা ডিজাইনটা, কন্ট্রোলার অনেকটা এরকম আর কি। মানে অ্যাক্টিভিটিটা হলো জাভা কোড, মানে এখানে কি আছে ধরেন এডিট টেস্ট যদি থাকে বা ইনপুট দেওয়া ওগুলো নিয়ে জাভার যে ফাংশনটি, ডিজাইন টাইপ আরেকটা হচ্ছে তার ভিউ। হ্যাঁ ভিউ, মানে যেটা হচ্ছে ডিজাইনের আরেকটা ভিউ নেব তখন আরেকটা কন্ট্রোলার লাগবে। হ্যাঁ এরকমই। না সবসময় ভিউ লাগবে না না, যদি আপনার আরেকটা ভিউ লাগে, সবসময় আপনার আরেকটা স্ক্রিন দরকার হলে আপনি আরেকটা স্ক্রিন কন্ট্রোল করার জন্য আরেকটা অ্যাক্টিভিটি লাগবে না? মডেল ভিউ কন্ট্রোলার অবশ্যই আপনার একটা স্ক্রিন একটা অ্যাক্টিভিটি দিয়েও আপনি কিন্তু মাল্টিপল স্ক্রিন করা যায়। সেই ক্ষেত্রে তখন ওই ফ্র্যাগমেন্টের কনসেপ্টটা চলে আসে আর কি। তো ফ্র্যাগমেন্ট জিনিসটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। তো অ্যাক্টিভিটি নামের ক্ষেত্রে এটা হলো গুড প্র্যাকটিস, আপনি যেই নাম দিয়েই করেন আপনার নামের শেষে অলওয়েজ অ্যাক্টিভিটি লেখাটা লিখতে হবে। না লিখলে এরর হবে না, মানে আপনাকে অ্যাপ্লিকেশন কখনো বলবে না যে আপনার অ্যাপ্লিকেশনে এরর, কিন্তু লেখাটা হলো গুড প্র্যাকটিস, কারণ অনেক ধরনের জাভা ক্লাস অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে। তো একজন ডেভেলপার যদি আরেকজনের কোড দেখে তো বুঝতে হবে তো কোনটা কোন ধরনের ক্লাস। তো নামটা দেখে আমার প্যাটার্নটা ভাগ করে নিতে হয় যে এটা হলো অ্যাক্টিভিটি ক্লাস, এটা হলো নর্মাল জাভা ক্লাস, বা এটা হলো আপনার ফ্র্যাগমেন্টের ক্লাস, বা এটা অন্য ধরনের ক্লাস। তো এই জন্যই যাতে সহজে অন্য কেউ দেখেই বুঝতে পারে যে আমার এই ক্লাস যেটা আছে এটা হলো একটা অ্যাক্টিভিটির ক্লাস, এই জন্য এখানে নামের সাথে অ্যাক্টিভিটি অংশটা থাকবে এবং নেমিং কনভেনশনটা প্যাসকেল কেসে লিখতে হবে। প্রথম অক্ষর বড় হাতের, পরে যতগুলো ওয়ার্ড শুরু হবে ওটাও বড় হাতে, মানে ক্লাসের নামের মতোই। অর্থাৎ হলো মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা লিখব সমস্ত এইগুলো, মানে অ্যাক্টিভিটির নামটা আপনি না, অ্যাক্টিভিটির নামটা আপনি সেভাবেই লিখবেন। এখানে মেইন অ্যাক্টিভিটি দেওয়া আছে তার মানে এই না আমি মেইন অ্যাক্টিভিটি রাখবো বা মেইন অ্যাক্টিভিটি 2 রাখবো। আপনি যে অ্যাপ্লিকেশনে যা করতেছেন, ধরেন আপনার একটা অ্যাপ্লিকেশন আছে লগ ইন করার কাজ করে, শুধু একটা লগ ইন উইন্ডো থাকবে ওইটা, তো অ্যাক্টিভিটির নাম থাকবে এরকম লগ ইন অ্যাক্টিভিটি। মানে এর হচ্ছে যেটা হচ্ছে কন্ট্রোলার কোড বিহাইন্ডে যেটা লিখবো সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটির মানে এটা নিয়ে আপনি যা করবেন, জাভার যতগুলো কোড ফাংশনালিটি বলেন, ধরেন অপারেশনাল যা কিছু আছে সব কিছু এই অ্যাক্টিভিটির মধ্যে। তো লেআউট ফাইল যেটা আছে এটা হলো আপনার ডিজাইনের যে অংশটা আর কি। তো এখানে নেমের ক্ষেত্রে একটা অ্যাডাপ্টার ইয়ে করব, ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে ফ্র্যাগমেন্ট, অ্যাক্টিভিটির ক্ষেত্রে অ্যাক্টিভিটি, তিনটা পার্টে আলাদা করে দিব। কোনটা? না নেমিং কনভেনশনের ক্ষেত্রে, মানে অ্যাক্টিভিটির ক্ষেত্রে অ্যাক্টিভিটি, ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে সাথে ফ্র্যাগমেন্ট রাখবো,
হ্যাঁ হ্যাঁ, আর যদি একটা মানে যে ধরনের যাই থাকবে সেই ধরনের মানে যে কনসেপ্ট আপনি ক্লাস তৈরি করতেছেন ওই ক্লাসের অংশটা নামের সাথে থাকবে আর কি। যদি অ্যাক্টিভিটি হয় অবশ্যই আপনি নামের সাথে শেষে দিয়ে অ্যাক্টিভিটিটা লিখবেন। আর লেআউট লেখার ক্ষেত্রে আপনার সবসময় খেয়াল রাখবেন লেআউটের নামটা যাতে যেই অ্যাক্টিভিটিতে এই লেআউটটা আপনি ইউজ করতেছেন ওটার সাথে কাছাকাছি থাকে, যাতে আপনি বুঝতে পারেন যে এই স্ক্রিনটা কোন অ্যাক্টিভিটিতে ইউজ করা হবে। যদি সেম নামের না থাকে অনেক সময় আপনার খুঁজতে কষ্ট হয়ে যাবে যে আমার তো অনেকগুলো স্ক্রিন আছে, তো কোনটা কোন অ্যাক্টিভিটির আন্ডারে। তো নামগুলো লেখার সময় আপনার সব ছোট হাতের, এখানে কোনো বড় হাতের অক্ষর কখনোই সাপোর্ট করবে না। কোনটা লাস্টে যেটা ব্যাকওয়ার্ডস কম্পিটিটিভ দেওয়া, এটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই 2.2 এর আগের ভার্সনে কিন্তু এই জিনিসটা ছিল না। 2.2 এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে। 2.2 তো থাকার কথা কি, মানে এটা নাই মানে কি লেখাটাই নাই, তো আপনার 2.2 হলে থাকবে অবশ্যই। এটা তো আপনার ব্যাকওয়ার্ড কম্পিটিটিভ মানে কি, যে আমি লোয়ার ভার্সনে লেটেস্ট ভার্সন যেগুলাতে যে ফিচারগুলো আসছে ওই সাপোর্টটা আমি দিব নাকি। ধরেন আপনার ললিপপে একটা ফিচার আছে যেমন ধরেন ম্যাটেরিয়াল ডিজাইন, সুন্দর মতো বিভিন্ন অ্যানিমেশন বিভিন্ন কাজগুলো করা যায়। তো ওখানে ধরেন একটা ফাংশনালিটি আছে যে ফাংশনালিটিটা আপনি লোয়ার ভার্সনেও দেখাতে চাইতেছেন কিটকেটে বা তার নিচের কোনো ভার্সনে, তো ওই ভার্সনে সেম জিনিসটা দেখানোর জন্য তো ওই ভার্সনে তো ললিপপের কোডটা নাই, তো যাতে আমি দেখাইতে পারি এই জন্য অ্যান্ড্রয়েডে সাপোর্ট লাইব্রেরি হিসেবে একটা লাইব্রেরির সাথে থাকে, যে ওইখানে আপনাকে সাপোর্ট দেয় যে ব্যাকওয়ার্ড কম্পিটিটিভগুলো সে এস্টাবলিশ করতে পারে আর কি। মানে লেটেস্ট যে ডিজাইন কনসেপ্টগুলো আছে বা কোডিং কনসেপ্টগুলো আছে যাতে পুরাতন ভার্সনেও আমি ওই জিনিসটার ফিলটা অন্তত পাই। মানে সাপোর্ট লাইব্রেরি ইউজ করে আপনার ওই জিনিসগুলো আসে আর কি, যাতে আপনি কিটকেটেও আপনি দেখবেন ললবের মতো স্ক্রিন ডিজাইন করা যাইতেছে, ললবের যে অ্যানিমেশনের ফাংশনালিটিগুলো ওগুলো আপনি ইউজ করতে পারতেছেন, কিন্তু আপনার সাপোর্ট লাইব্রেরি ইউজ করতে হয় আর কি। লেআউটে কি শুধু এক্সএমএল? হ্যাঁ লেআউট শুধু এক্সএমএল না না না, এইচটিএমএল এনকোডেড করা যায় কিন্তু সব এক্সএমএল দিয়ে করতে হয়। আর সিএসএস টিএসএস আছে? না না সিএসএস নাই, সিএসএস কিছু নেই, সব এক্সএমএল। ডিজাইন হবে কিভাবে? দেখবেন তো ডিজাইন তো আমরা করবো আস্তে ধীরে, সমস্যা তো নাই। আচ্ছা, তো এখন পর্যন্ত মোটামুটি একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করার জন্য একদম ইনিশিয়াল স্টেজে যা লাগে আর কিছু নাই, আপনি ফিনিশ দিলেই আপনার অ্যাক্টিভিটি জেনারেট করা সে অ্যান্ড্রয়েড স্টুডিও শুরু করে দেবে। আজকে ক্লাসে তো ভিডিও করবো না? হ্যাঁ ভিডিও রেকর্ড হইতেছে তো। ভালো হচ্ছে। আগের বছর এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছিল আমাদের এগুলো কি ইউটিউবে দেওয়া হয় না। হ্যাঁ আমরা আসার আগে যে ব্যাচ ছিল হ্যাঁ তার বেরিয়ে যাওয়ার আমাকে জিজ্ঞেস করছিল যে আপনাদের এগুলো ভিডিও রেকর্ড হয় কিনা। আমি বলছি গত ক্লাসে অডিও রেকর্ড হয়েছে, পরে আবার জিজ্ঞেস করলো যে ইউটিউবে দেওয়া হয় কিনা। বলতে পারছি না। কোনগুলো আমার দেওয়া না হয় বলছে। না না, অনেকের ধরেন এরকম টেন্ডেন্সি থাকে, মানে ট্রেনিং করার একটা বাতিক আছে অনেক স্টুডেন্টের। আপনি দেখবেন যারা স্টুডেন্ট থাকে বেশিরভাগ ভার্সিটির, মানে যে কোনো জায়গায় আপনার ট্রেনিংয়ের নাম শুনলেই তো একটা এডিকশনের মতো কাজ করে, সবই শিখতে চায় কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু জিরো হয়ে যায়। কারণ বিগিনার লেভেলে কখনো সব দিকে দৌড়ানো উচিত না যে কোনো মানুষের ক্ষেত্রে। আপনার যদি কোনো একটা জিনিসে এক্সপার্টিস থাকে তারপরে আপনি নতুন একটা জিনিস আসতে পারেন। ধরেন আপনি একটা জিনিস জানেন, তারপরে আপনি আরেকটা জিনিস ধরেন মোটামুটি আপনার নতুন জিনিস শেখার চান্স এটাতে কম, আমি আরেকটা জিনিস শিখতে পারতেছি। কিন্তু আপনি ধরেন কোনোটাই জানেন না, তো সব জিনিস যদি একসাথে শিখতে যান তো আপনার তো কোনোটাই হবে না। কারণ যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে তো এটাতে ডেডিকেশন দরকার হয়, আপনার সময় দিতে হবে। তো আপনি একসাথে সবগুলোতে কীভাবে সময় দেবেন? ওগুলো রেয়ার কেস, খুব কম মানুষই কিন্তু পারে। ওইটা একটু খাই, এটা একটু খাই সব। না এটাই কিন্তু ভার্সিটি লাইফে বেশিরভাগের এই সমস্যা হয়। ওটাই খাওয়া হয়। হ্যাঁ, তো এই জন্যই আপনার জব সেক্টরে গিয়ে সবাই ঝামেলায় পড়ে আর কি। প্রথমবার থেকে সবগুলো শিখতে যায়, তো স্কিল সেরকম ডেভেলপমেন্ট না হওয়ার কারণে তো তারা কোনোটাতেই আপনার ধরেন অ্যাপ্লাই করতে পারে না। যে কোনো সার্কুলার দেখলে অ্যাপ্লাই করে, কিন্তু ইন্টারভিউতে যায় ঝামেলা পড়ে যায়। প্রশ্ন জিজ্ঞেস করলে আর বলার কিছু নাই, প্র্যাকটিস করতে পারে না যে। এটাই সমস্যা। আচ্ছা, তো একটা অ্যাপ্লিকেশন এখন চালু করার পর আপনার ইনিশিয়ালে এটাই কিন্তু চলে আসবে।
তো এখানে আপনারা দেখবেন যে আমরা যে অ্যাক্টিভিটি ক্লাসটা তৈরি করছি এটা চলে আসে, এটা একটা জাভা ক্লাস আর কিছু না। তো জাভা ক্লাস এবং এখানে দেখবেন একটা ক্লাসকে সে ইনহেরিট করছে যেটার মধ্যে অ্যাক্টিভিটির কিছু ফিচার দেওয়া আছে। তো আমরা ইনহেরিটেন্স নিয়ে যেহেতু পরে আলোচনা করবো, ওটা ওই বিষয়ে আমরা আপাতত যাচ্ছি না। তো এখন আমরা আপাতত দেখবো অ্যান্ড্রয়েডের যে ফোল্ডারগুলো আছে বা যে ক্লাসগুলো আছে কোনটা কি। তো প্রথমে আপনারা দেখবেন একদম সবার উপরে যে এই ফোল্ডারটা আছে এটা হলো ম্যানিফেস্ট। তো ম্যানিফেস্ট জিনিসটা হলো অ্যান্ড্রয়েডের লাইফ যেটার বলে আর কি, মানে ওর কাছে আপনার অ্যাক্টিভিটির আইডি কার্ড যারা বলে, মানে অ্যাক্টিভিটিতে কী আছে কে নাই, এই অ্যাক্টিভিটি দিয়ে আপনার কোন ধরনের পারমিশন লাগবে কি লাগবে না সব কিছুই ম্যানিফেস্ট দিয়ে চিনে। মানে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর সবার আগে যেই জিনিসটা সে চেক করে মোবাইল, সেটা হলো ম্যানিফেস্ট। ম্যানিফেস্টে দেখে যে আমার এইখানে অ্যাপটা ইনস্টল করার জন্য কী কী পারমিশন আমার কাছ থেকে চাইতেছে। যেমন আপনার যে কোনো একটা অ্যাপ ইনস্টল করার সময় কিন্তু একটা লিস্ট চলে আসে যে আমার এই অ্যাপটা আপনার হার্ডওয়্যার এর ক্যামেরা ইউজ করতে চাইতেছে, কন্ট্যাক্ট বুক ইউজ করবে বা আপনার ফোন বুকের সে অ্যাক্সেস চাইতেছে। আমরা এগুলো অ্যানাবল দিলেই কিন্তু তারপর অ্যাপটা ইনস্টল হয়, নাহলে হইতেছে না। তো আমার কাছ থেকে যে এই পারমিশনগুলো চাইতেছে এই জিনিসগুলো সব এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যে লিখতে হয়। তো এখানে যে ফাইলটা থাকে সেটা হলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। এটা এক্সাম্পল হ্যাঁ, মানে এখানে অ্যাক্টিভিটি ছাড়া জাভা কোড ছাড়া বাকি যা কিছু আছে সব কিছুই এক্সএমএল ফাইল আলটিমেটলি। তো এখানে আপনার এই যে এখানে যেটা দেখতেছেন এটা হলো প্যাকেজ নেম। আপনার একটা অ্যাপ্লিকেশনে কিন্তু ইনার প্যাকেজ অনেকগুলো থাকতে পারে, কিন্তু পুরা একটা অ্যাপ্লিকেশনের যে প্যাকেজ এটা হলো এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যে যে প্যাকেজটা দেওয়া থাকবে এটাই। আপনি যদি কোনো সময় আপনার প্যাকেজ নেমটা চেঞ্জ করতে চান, এখানে চেঞ্জ করলে আপনার অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। হ্যাঁ, পুরো অ্যাপ্লিকেশনের, মানে আপনি ধরেন এই অ্যাপটা রান করে একবার আপনার মোবাইল ইনস্টল করছেন, তখন আপনার মোবাইল চিনে যে আপনার এটার প্যাকেজ নেম হলো এটা। তো আপনি যদি কখনো আবার কোড করার সময় আপনি প্যাকেজ নেমটা কোনো কিছু চেঞ্জ করে আবার আপনি আপনার মোবাইল ইনস্টল করতে গেছেন, দেখবেন আগেরটা চেঞ্জ না হয়ে সে নতুন আরেকটা অ্যাপ্লিকেশন হিসেবে আপনার অ্যাপটা ইনস্টল করবে। মানে এই প্যাকেজ নেমটা দিয়ে সে আপনার অ্যাপটাকে আরেকটা অ্যাপ থেকে আলাদা করতেছে। ডিস্টিংগুইশ করার জন্য। তো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে বাকি যা কিছু থাকে, ধরেন অ্যাপ্লিকেশন মানে জাভা ক্লাস রিলেটেড যত কিছু সব এই অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে এই জিনিসগুলো লিখতে হয়। আর পারমিশনের যে কথাটা বললাম, পারমিশনের লাইনটা থাকে এই প্যাকেজ লাইনের পরে। আপনার যদি কোনো পারমিশন দরকার হয় তো এই পারমিশনগুলো লেখা হয় এইভাবে, এই যে ইউজেস পারমিশন ট্যাগ দিলেই দেখবেন আপনার এখানে প্রচুর অনেকগুলো সাজেশন দেওয়া আছে যত প্রকার পারমিশন সম্ভব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো আপনার দেখবেন এক একটা পারমিশনের ডিসক্রিপশন কি সাথে সাথে অ্যান্ড্রয়েড কিন্তু বলে দিতেছে যে আমার এই পারমিশনে দিয়ে এই ধরনের কাজগুলো করা যায়। তো আপনার যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় ওই অ্যাপ্লিকেশন রিলেটেড যে পারমিশনগুলো লাগে আপনার এগুলো দিয়ে দিতে হবে, না দিলে আপনি এই ফাংশনালিটিটা আপনার অ্যাপের মধ্যে ইউজ করতে পারবেন না। কারণ যেহেতু আপনি একজন ইউজারের হার্ডওয়্যার ইউজ করতেছেন সেহেতু আপনাকে অবশ্যই পারমিশন নিতে হবে। যদি যেমন আপনার অ্যাপ্লিকেশন যদি এরকম থাকে অ্যাপ্লিকেশনটা ইউজ করে ক্যামেরা ওপেন করা যায় বা আপনার ক্যামেরার একটা অ্যাপ বানাইছেন, তো ক্যামেরা যেটা সেটা তো ইউজারের মোবাইলের, তো ইউজারের হার্ডওয়্যার ইউজ করতেছেন সেজন্য ইউজার থেকে অবশ্যই তো পারমিশন জিনিসটা চাইতে হবে। তো যেটা আগে হইতো সেটা হলো কি ললিপপ মার্শমেলোর আগে যত পারমিশন আছে আমাদের কিন্তু সবগুলো পারমিশনই এনাবল করতে হইতো। ইউজারের কোনো স্বাধীনতা নাই, আপনি একটা অ্যাপ ইনস্টল করতে চাইলে হয় সবগুলো পারমিশন দিবেন, নাহলে আপনার অ্যাপ ইনস্টল করার দরকার নাই। কিন্তু মার্শমেলো থেকে আপনার মানে টোটাল ইউজারের স্বাধীনতা আছে, আপনি চাইলে পারমিশন দিতে পারেন না দিতে পারেন। ডাইনামিক্যালি ওটা অফ হয়ে যাবে না, নর্মালি তো মার্শমেলোর আগে ইনস্টল করার সময় সাথে সাথে পারমিশন চাইতো, আপনি নেক্সট দিয়ে ইনস্টল করে ফেলতেন। তো মার্শমেলোতে ইনস্টল করার সময় আপনার কাছে কোনো পারমিশন চাবে না, শুধু ডাউনলোড করার সময় তো পারমিশন দেখাবে যে এই অ্যাপটা আপনার এই পারমিশনগুলো চাইতেছে, কিন্তু যখন আপনি ইনস্টল করতে যাবেন তখন সে আপনার কাছে পারমিশনগুলো এনাবল করবে না ডিফল্ট হিসেবে, ওটা আপনার গিয়ে এনাবল করতে হবে। ধরেন একটা অ্যাপের মধ্যে ফিচার আছে যে আপনার ক্যামেরা ওপেন করার, ক্যামেরা সে ফিচারটা এনাবল করবে না। যখন ক্যামেরা অ্যাপের মধ্যে যে বাটনটা আছে, যে বাটনটা দিয়ে ক্যামেরাটা ট্রিগার করে, তারপর ওই অ্যাক্টিভিটিতে আসছেন, আসার পরেই যদি এখানে ক্যামেরা রিলেটেড কাজগুলো থাকে একটা পপ আপ চলে আসে যে আপনার অ্যাপ এই ফাংশনালিটিটা ইউজ করার জন্য আপনার এই পারমিশনটা দিতে হবে, তা আপনি অ্যালাউ করবেন নাকি করবেন না। ইউজার যদি ডিনাই দেয় পারমিশনটা অ্যালাউ হবে না, অ্যালাউ দিলে পারমিশনটা অ্যালাউ হয়, তারপর আপনি যা কাজ করার ওটা করতে পারবেন। কিন্তু নর্মাল অ্যাপ্লিকেশনগুলো দেওয়া এরকম যদি পারমিশন ইউজার না দেয় ডিনাই করলো, তো ডিনাই করলে তো আর ক্যামেরা তো আর ওপেন হবে না,
তখন ওই ফিচার থেকে সে বের করে দেয় আর কি। তাহলে আপনি অন্য আর স্ক্রিনে চলে যান, যেহেতু আপনি পারমিশন দিতেছেন না, পারমিশন না দিলে তো এই কাজটা আপনি করতে পারবেন না। আপনি যদি এই ফিচারটা ইউজ করতে চান আপনাকে পারমিশন দিতেই হবে। কিন্তু আমার তো এই কনফিগটা, এই কনফিগারেশনটাতে তো থাকতে হবে। মনে করেন এটা তো এখানে লিখলেই তারপরেই তো আপনি ইউজ করতে পারবেন। বা আপনি ধরেন এখানে লিখলেন না, ক্যামেরার ফাংশনালিটি যেটা দরকার লিখলেন না, কোডের মধ্যে আপনি ক্যামেরা কোড লিখতে চাইছেন, আপনার কোড অ্যাকসেপ্ট করবে না। কোডের মধ্যে এরর দেখাবে যে আপনার এটা ইউজ করতে হলে ম্যানিফেস্টে গিয়ে আপনার পারমিশন দিয়ে আসতে হবে, আপনি আগে ম্যানিফেস্টে পারমিশন দিয়ে আসেন, তারপর কোডটা লেখেন। কিন্তু না, আমি বলতেছি এখানে তো আপনি দিলেন হ্যাঁ। 10টা ক্যামেরার মানে যত পারমিশন আছে দিলাম। কিন্তু সে যখন ইনস্টল হলো হ্যাঁ তখন সে ক্যামেরা ওপেন করে, তার মানে সে তখন যখন সে এটাকে কারেক্ট করবে তখন কি এই ফিচারসটা অ্যাক্টিভ হবে, তাই না? কথা হলো ইজার তো এটা শুধু মার্শমেলোর ক্ষেত্রে, মার্শমেলোর আগের ভার্সনে তো ইনস্টল করার সময় সব কিছু এনাবল হয়ে যাইতেছে, আপনি পারমিশন সব তখনই দিয়ে দিতেছেন। পারমিশন না দিলে অ্যাপই ইনস্টল হবে না, কারণ তখন কাস্টম পারমিশন দেওয়ার অপশন নাই মার্শমেলোর আগে। দিলে সব পারমিশন, নাইলে কোনোটাই না। মার্শমেলোর থেকে শুরু হয়েছে যে আপনি ধরেন 10টা পারমিশন আছে, 10টার মধ্যে 4টা দিলেন, বাকিগুলো দিলেন না, যদি আপনার ওই ফিচারগুলো ইউজ করার দরকার না হয়। তো ওই ভার্সন থেকে আপনার এই সুবিধাটা আছে আর কি, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। কিন্তু এর আগে কোনো কিছু করার নেই, আপনার ইনস্টল ইউজ করতে হলে পারমিশন সবই দিতে হবে না, কোনোভাবে আপনার এটা কন্ট্রোল করতে পারবেন না যে আপনি 5টা দিবেন 5টা দিবেন না, দিলে 10টাই দিতে হবে যদি 10টা পারমিশন লাগে অ্যাপের ক্ষেত্রে। মানে মার্শমেলোর পর থেকে এই ফিচারটা আসছে আর কি। এখানে একটা লিখে তো হ্যাঁ একটা লিখতে না, আচ্ছা ফোন বুকেরটা লিখতে ইন্টারনেটে পারমিশন ইন্টারনেটে তো আমি সবাই আছে। না না ইন্টারন্যাশনাল পারমিশনও দেওয়ার লাগে। দেয়া লাগে কোনো পারমিশন দিতে এটা ইন্টারনেট পারমিশন না থাকলে সে অ্যাপ ইনস্টল করবে না না ও মা। বলতে তুই কেন অ্যাপ আপনার ধরেন শেয়ার দিয়ে আপনি নিতে পারেন না, শেয়ার দিয়ে অ্যাপ নিতে তো ইন্টারনেট লাগে না। কিন্তু এটা তো খুব খারাপ সিস্টেম। একজন ইনস্টল করলে আপনি শেয়ারিং দিয়ে আইফোনে তো এটা সাপোর্ট করে। তা আইফোনে তো অনেক কিছুই করে না, যেমন আইফোনে ডেভেলপমেন্ট করা কিন্তু প্রচুর কস্টলি। আপনার অ্যান্ড্রয়েডে যদি ইচ্ছা মতো আপনি যে কোনো মোবাইল আপনি অ্যাপ আপনি চাইলে রান করতে পারছেন, আইফোনে কিন্তু এটা পারবেন না। আইফোনে আপনার শুধুমাত্র আপনি আপনার ডিভাইসে রান করবেন, আপনার নিজের আইফোন নিজের ম্যাক নিজে ডেভেলপ করে নিজের ডিভাইসে রান করছেন, $100 দিতে হবে 5টা ম্যাক আইডি কেনার জন্য। 5টা ম্যাক আইডিতে মানে 5টা মোবাইলের যে ম্যাক আইডি আছে ওটা আপনার সে সাপোর্ট করবে, এবং শুধুমাত্র ওই 5টাই, যে 5টা আপনি দিয়ে দিবেন ওই 5টা ছাড়া অন্য কোনো 5টা হবে না। তো আপনার যদি ধরেন ডিভাইসগুলোর মধ্যে কোনো একটা ডিভাইস হারিয়ে গেছে বা বাকিগুলোর ডিভাইসের সাথে আপনার নাই, তো আপনার আরেকজনের ডিভাইস আপনি পাইছেন হঠাৎ করে, ওটাতে আপনি রান করতে চান, আপনার আবার $100 দিয়ে আবার আরও 5টা কিনতে হবে। তাহলে আবার পার ইয়ার দিতে হবে। হ্যাঁ ওটা তো দিতে হয়। আর অ্যান্ড্রয়েডে আপনি ডেভেলপার হতে যান প্লে স্টোরে $25 দিতে হবে, সারা জীবনে আর দিতে হবে না $1 $25 শেষ মানে আমার অ্যাপস আপ করার জন্য $25 $25 এককালীন, একটা সারা সারা জীবন কখনো $1 দিতে হবে না। তো এটা আমার ছেলে পুত্ররা পাবে নাকি? কি পাবে? অ্যাক্সেস তো পাবে, ধরেন আপনার ইমেল আইডি পাসওয়ার্ড আপনি দিয়ে যাবেন। আমাদের 5 মধ্যে 5 যদি আপনার টাকা লাইক আমাদের বংশের দরকার নাই, আপনি আইফোনে কিন্তু আপনি যদি কোম্পানি ওয়াইজ লাইসেন্সটা নেন $100 দিয়েই নেওয়া যায়, বাট এটা কোম্পানি থেকে যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম ইউজারকে দিতে পারবেন। অ্যাপটা যদি আপনি কোম্পানি হিসেবে নেন বাট $100 আচ্ছা। ওটা একটা পলিসি। তো ওটা ধরেন কাস্টম পলিসি তো অনেক ধরনের আছে। তা আইফোনে একটা ভালো দিক হলো কি, আইফোনে আপনার চাইলেই আপনি ইচ্ছা মতো আপনি আপলোড করতে পারবেন না। যেমন প্লে স্টোরে আপনি যদি অ্যাপ যেগুলো আপলোড করা আছে বাংলাদেশি অ্যাপ যদি দেখেন, আপনার 80%-এর উপরে দেখবেন আপনার প্লে স্টোরে আপলোড করার যোগ্য নাই ওই অ্যাপগুলো, মানে ইচ্ছা মতো কোনো রকম আপলোড করে দিছে। যেমন আমাদের এই পর্যন্ত যতগুলো স্টুডেন্ট বাইরে আছে অনেকে এরকমও দেখছি প্লে স্টোরে 4-5টা অ্যাপ আছে, অ্যান্ড্রয়েড সম্পর্কে কোনো ধারণা নাই। তো আপ করছে কীভাবে, টিউটোরিয়ালে এইভাবে এটা ক্লিক করতে হচ্ছে, ক্লিক করছে অ্যাপ হয়ে গেছে, আপলোড করে দিছে, হ্যালো বলবা করছে অনেকে। যেমন অনেক দেখবেন না ক্যালকুলেটারের ছড়াছড়ি, ক্যালকুলেটার বিভিন্ন রকমের ক্যালকুলেটার, তো এত ক্যালকুলেটার দরকার কি? ভিডিও প্লেয়ার না ভিডিও প্লেয়ার বানানো কিন্তু খুব কষ্ট, ভিডিও প্লেয়ার এত সহজ না। ভিডিও প্লেয়ারে অনেক কোড লিখতে হয়, কারণ কোডেক সাপোর্ট দিতে হবে আপনার ভিডিও প্লে করার ক্ষেত্রে, ভিডিও রিজিউম, অনেকগুলো আছে। ভিডিও প্লেয়ারগুলো বানানো ঝামেলা আছে। ইভেন
মানে খুব ভালো মতো কোডিং না জানলে আপনার ভিডিও প্লেয়ার সহজে যে কেউ কিন্তু বানাতে পারবে না। ভিডিও প্লেয়ার বলেন আর মিউজিক প্লেয়ার বলেন, অনেক কোডিং কিন্তু এখানে করতে হয়। জিনিসটা যতই দেখতে সিম্পল লাগে কিন্তু কাজ ঝামেলা আছে। যেমন আপনি মিউজিক প্লেয়ারের কথাই চিন্তা করেন না, আপনি ফেসবুক ইউজ করতেছেন তাও কিন্তু গান ব্যাকগ্রাউন্ডে ঠিকই বাজতেছে। তো ব্যাকগ্রাউন্ডে একটা প্রসেস চলে অ্যাট এ টাইম, একটা অ্যাপ্লিকেশন আপনি ইউজ করছেন অলরেডি, আর আরেকটা অ্যাপ্লিকেশন থেকে আপনার ফাংশনালিটি যেটা কাজ করে ওটা করতেছে। তো ওটার জন্য কিন্তু অনেক কোডিংয়ের দরকার হয়, নাহলে জিনিসটা মেনটেন করা যায় না। মাল্টিটাস্কিং আচ্ছা, স্মার্ট মাল্টিটাস্কিং না হলে স্মার্ট এই যে এই যে ইন্টারনেটে আপনার যদি আপনার অ্যাপ্লিকেশন ইন্টারনেট ইউজ করতে হয় এই পারমিশনটা দিতে হবে। এই পারমিশন না দিলে অ্যাপ দিয়ে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন না। মানে আপনার অ্যাপে যদি ইন্টারনেট রিলেটেড কোনো ফাংশনালিটি থাকে আপনার অবশ্যই এই পারমিশনটা দিতেই হবে। এবং 10টা পারমিশনের জন্য এখানে 10টা পারমিশন রিলেটেড যদি কাজ আপনি করেন অ্যাপের মধ্যে, তো 10টা দিতে হবে। কারণ আপনার অ্যাপে যে ফাংশনালিটি আছে ওটার জন্য আপনার যে পারমিশন দেওয়ার দরকার ওটা যদি না দেন আপনার ফাংশনালিটিগুলো কাজও করবে না, অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে, বলবে যে আপনার এই ফাংশনালিটিটা রান করতে পারবেন না। আপনি রান করলেই অ্যান্ড্রয়েড স্টুডিও বলে দিবে যে এই ফাংশনালিটির জন্য আপনার এই পারমিশনটা দেওয়ার দরকার, আপনি মেন পেজে গিয়ে দিয়ে আসেন। মেন পেজটা লিখলে তারপর আপনার অ্যাপ্লিকেশনটা রান করবে, মানে আপনি রানিং করতে পারবেন না। কোড লিখলেন ঠিক আছে, এরর তখনও দিল না, যখন রান করবেন তখন আপনার ক্র্যাশ করবে আর কি। এখান থেকে আবার করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ডাটাবেজে কেন পারমিশন লাগবে? ডাটাবেজে তো আপনি কোন ডাটাবেজের কথা বলতেছেন? ওটা তো ইন্টারনেট, অবশ্যই ওটা তো ইন্টারনেট পারমিশন হলে হইতেছে না। কারণ ওরাকলের সাথে তো আপনি ডাটাবেজ তো ডাইরেক্ট দেখা দিতে পারবেন না। ডাটাবেজের সাথে কীভাবে আপনি নর্মাল একটা ওয়েব অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করা হয়, যে কোনো একটা ওয়েব সার্ভিসের মাধ্যমেই তো জিনিসটা কাজ করে। ডাটাবেজ ওয়েব সার্ভিস কিছু ডাটা আপনাকে এক্সপোজ করে, আপনি কনজিউম করেন, অথবা আপনি ওয়েব সার্ভিসের মাধ্যমে সার্ভার কিছু ডাটা পাঠান। সরাসরি তো সার্ভারে অ্যাক্সেস করা যায় না। ওইটাই লোকাল ডিবির ক্ষেত্রে তো আপনার ধরেন পারমিশন কোনোটাই লাগবে না। শুধুমাত্র যদি আপনি ইউজারের হার্ডওয়্যার ইউজ করে কোনো কিছু সেভ করেন তখন পারমিশন লাগবে। যদি যেমন আপনি একটা আপনার অ্যাপে এমন একটা ফাংশনালিটি আছে ছবি তোলার জন্য ধরেন ক্যামেরা ফাংশনালিটি দিয়েছেন, তো ছবিটা তো আপনি সেভ করবেন, সেভ করে তো মোবাইলে রাখতে হবে। ওটার জন্য কিন্তু ইউজারের পারমিশন নিতে হবে। যে ফাইল ইউজ করতে যাচ্ছেন আপনি, তার ফাইল সিস্টেমে একটা ফাইল রাখবেন, ওটার জন্য পারমিশন না নিলে আপনি ছবি তুলতে পারছেন ঠিক আছে, কিন্তু ছবিটা সেভ হবে না। আচ্ছা, তো এখানে আপনার অ্যাপ্লিকেশনের যে আইকন আপনি দিতে চান আপনি আইকনটা দেখাই দিতে পারবেন। তো এখানে একটা ফোল্ডার দেওয়া আছে অলরেডি, অ্যাড পিপে একটা আইকন ডিফল্ট দেওয়া আছে, ওই লোকেশনটা এরকম দেওয়া আর কি। কোনটা? অ্যাপের যে লোগোটা। আচ্ছা, তো আর এটা হলো লেভেল আর কি, অ্যাপ্লিকেশন নেম যেটা বলে, আপনি যেই নাম দিতে চান আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। আচ্ছা, আর এখানে এটা হলো থিম, বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে আপনার অ্যাপের কালার কম্বিনেশনের ক্ষেত্রে। তো আপনি আপনার ইচ্ছা মতো থিম চয়েস করতে পারেন এখান থেকে। তো যতগুলো অ্যাক্টিভিটি থাকবে আপনার অ্যাপ্লিকেশনে, একটা অ্যাক্টিভিটিও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, বেশিও থাকতে পারে, কিন্তু সবগুলোর মধ্যে এই অ্যাক্টিভিটি ট্যাগের ভিতরেই সবগুলো থাকবে আর কি, যতগুলো অ্যাক্টিভিটি থাকবে। আর অ্যাক্টিভিটির মাঝখানে যে অংশটা দেখতেছেন এই যে ইন্টেন্ট ফিল্টার দিয়ে, তো এখানে দেখবেন একটা জিনিস লেখা আছে যে এটা হলো মেইন অ্যাক্টিভিটি এবং এটা হলো লঞ্চার। তার মানে অ্যাপটা যখন আপনি রান করবেন, ওপেন করবেন, তখন এই অ্যাক্টিভিটিটা সবার সামনে আসবে। একটা অ্যাপ্লিকেশনে লঞ্চার অ্যাক্টিভিটি অ্যাট এ টাইম একটাই পসিবল, কারণ অ্যাট এ টাইম তো আপনি দুইটা স্ক্রিন কখনো লঞ্চ করতে পারবেন না, কারণ মাল্টিপল স্ক্রিন এখনও অ্যান্ড্রয়েড সাপোর্ট করে না। সামনে বসে আসতেছে এই অ্যান্ড্রয়েডে মাল্টিপল স্ক্রিন সাপোর্ট, ওটা টিভির জন্য অবশ্য, মোবাইলের জন্য না, যে অ্যাট এ টাইম আপনি দুইটা অ্যাপ্লিকেশন ওপেন করে রাখতে পারবেন সরাসরি। হ্যাঁ, যে কোনো একটা ওপেন করলেন, ধরেন একটা অ্যাক্টিভিটি ওপেন করা আছে, আপনি সাথে আরেকটা অ্যাক্টিভিটি অ্যাপ্লিকেশন দুইটা অ্যাপ্লিকেশন ওপেন করে রাখতে পারবেন। এটা তো করা যায়, করা যাচ্ছে তো এখনো যায়। কি অ্যান্ড্রয়েডে মাল্টিটাস্কিং করা যায়, হ্যাঁ। মাল্টিটাস্কিং না, ভিউয়ের কথা বলছি। এটাকে ছোট করে রাখা যায়, হ্যাঁ। কোন মোবাইলে? মাশমাল্লাহ আমার এই যে স্যামসাং এ এইটো আছে, ছোট করে আচ্ছা। রাখা যায় কিন্তু কাজ করা যায়। কাজ করা যায় একদম রানিং এর মধ্যে সবকিছু। আপনি ইউটিউব চালালে এক সাইডে দিয়ে ইউটিউব চলতে থাকবে, অন্য মাল্টিটাস্কিং করতে পারবে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা তো গেল ম্যানিফেস্টের কথা। তারপরে আপনার ধরেন জাবার যত কোড লিখবেন সবগুলো থাকবে এই জাবা
ফোল্ডারের ভিতরে। তো এখানে আপনারা দেখবেন 3 ধরনের ইয়া আছে, যে পরবর্তী যে 2টা আছে এগুলো হলো টেস্টিংয়ের জন্য। অনেক সময় অ্যাপের বিভিন্ন ধরনের টেস্টিং করতে, ইউনিট টেস্টিং ছাড়া আরও বিভিন্ন রকম টেস্টিং আছে, ওই টেস্টিংয়ের জন্য এই ক্লাসগুলো ইউজ করা হয়। তো আপনার অ্যাপ্লিকেশনে যে ক্লাসগুলো থাকবে এটা থাকবে এই প্যাকেজ নেমের আন্ডারে। আপনার যতগুলা ক্লাস থাকে আর কি, অ্যাক্টিভিটি ক্লাস থেকে শুরু করে নর্মাল জাভা ক্লাস বা ফ্রেগমেন্ট বলেন, যাই থাকুক এই প্যাকেজের আন্ডারে। আপনি চাইলে এই প্যাকেজের আন্ডারে আরও অনেকগুলো প্যাকেজও তৈরি করতে পারবেন। ফোল্ডার করা যাবে? হ্যাঁ, ফোল্ডার মানেই প্যাকেজ আর কি। যেমন আপনি এখানে যদি নতুন একটা ফোল্ডার করতে চান, আপনি দেখবেন এই যে রাইট বাটন নিউ দেওয়ার পর এই যে প্যাকেজ একটা দিতে যাচ্ছেন, প্যাকেজ মানে ফোল্ডার। তো আপনি প্যাকেজ যদি ক্রিয়েট করেন, তো এর উপরে যে লেয়ারটা আছে ওইটার পরে ডট দিয়ে এই প্যাকেজের যে নামটা দেবেন ওই নামটা দিয়ে ওই প্যাকেজটার নাম ক্রিয়েট হবে। তো নর্মালি ডেভেলপমেন্ট করার সময় গুড প্র্যাকটিস হলো আপনার ধরেন যতগুলো ক্লাস আছে সবগুলো প্যাটার্ন অনুযায়ী এরকম প্যাকেজ ওয়াইজ ভাগ করে রাখা। মানে আপনার অ্যাক্টিভিটি যতগুলো আছে সবগুলো এক প্যাকেজের আন্ডারে থাকবে, নর্মাল জাভা ক্লাস বা মডেল ক্লাস যতগুলো আছে সবগুলো এক প্যাকেজের আন্ডারে, আর ফ্র্যাগমেন্ট যতগুলো আছে সবগুলো এক প্যাকেজের আন্ডারে, আর ডাটাবেস ইউনিটে যে ক্লাসগুলো থাকবে ওগুলো আর প্যাকেজের আন্ডারে। মানে যেইটা নিয়ে আপনি যে ধরনের কাজগুলো করছেন আর কি সবগুলো যাতে একই প্যাকেজে থাকে, যে কেউ দেখলে যাতে মানে সহজে আলাদা করতে পারে জিনিসগুলো, ওইভাবে সাজায় রাখলে কাজ করতে সুবিধা। এখানে কি ডেভেলপ করার সময় কি কোনো লেয়ার মেইনটেইন করতে হয়? আপনারা করেন কি? মানে আপনি কি লেয়ার আর্কিটেকচারের কথা বলতেছেন? এরকম? মানে এখানে তো সব কিছুই এরকম। আপনি যদি লেয়ারের কথা চিন্তা করেন, এখানে তো ধরেন প্রথমে তো আপনার এই কন্ট্রোল বা যে ফাংশনালিটির কথা বলতেছেন ওগুলো তো সব জাভা ক্লাসের মধ্যেই লিখতে দিতেছে। তো ওখানে আপনি ভিউ যা দেখাইতে চান ওগুলো তো আপনি লেআউটের মধ্যে দেখাইতে হবে। হ্যাঁ, তো আপনি এমনি যে কোনো একটা ফাংশনালিটি মেনটেন করার জন্য আপনি যদি নিজের মানে চয়েস অনুযায়ী লেয়ার বা ভাগ করে রাখেন, যে আপনি সরাসরি এই ফাংশনটা ইউজ করতে হলে ডাইরেক্ট অ্যাক্সেস দিবেন না, আর একটা মিডিয়া হয়ে আসতে হবে, তখন আপনি তো কাস্টমার ওটা করতেই পারেন। মানে একদম বিল্ট ইন কোনো লেয়ার আর্কিটেকচার নাই যে আপনার এটা থেকে এটা কল করতে হবে তারপর ওটা দিয়ে ওটাকে কল করতে হবে, এরকম নাই আর কি। সরাসরি আপনি এখান থেকেই মানে অ্যাক্টিভিটি থেকেই সব কিছু করতে পারেন। ইউজুয়ালি আপনারা ডেভেলপ করা এটা কাজের সুবিধার জন্য আমরা সাজায় সাজায় সুন্দর মতো করা হয় আর কি, যখন যেটা যেভাবে দরকার। আচ্ছা, তো এটাই হলো আপনার জাভা পোর্শনের অংশ। আর রিসোর্স রিলেটেড মানে জাভা ছাড়া যা আছে ওগুলো হলো রিসোর্সের মধ্যে পড়ে। যেমন আপনার একটা অ্যাপের মধ্যে একটা ইমেজ আপনি দেখাইছেন, একটা স্ক্রিনে শুধু একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে আর কিছু নেই। তো ইমেজটা দেখানোর জন্য আপনার ইমেজ ফাইলটা তো কোথাও না কোথাও থাকতে হবে। তো ওই ইমেজগুলো থাকে আপনার ড্রয়েবল ফোল্ডারের মধ্যে। ড্রয়েবল ফোল্ডার মানে আপনার অ্যাপে যত ধরনের আপনি ইমেজ ইউজ করেন সব ইমেজগুলো এই ফোল্ডারে থাকে। তো ইমেজ রাখার ক্ষেত্রেও কিন্তু নেমিং কনভেনশনের একটা ব্যাপার আছে। ইমেজের নাম কখনোই বড় হাতের অক্ষর দিয়ে শুরু হতে পারবে না, ছোট হাতের অক্ষর দিয়ে অলওয়েজ ইমেজের নাম রাখতে হবে। আপনি বড় হাতের কোনো একটা অক্ষর দিয়ে যদি নাম ইমেজটা রাখেন, রান করার সময় দেখবেন আপনার ইমেজটা সে অ্যাকসেপ্ট করবে না এবং এরর দেখাবে, ওখানে বলেই দেবে যে আপনার ইমেজের নাম এই থেকে এই পর্যন্ত, মানে একটা প্যাটার্ন দিয়ে দেবে, এই প্যাটার্নের মধ্যে হইতে হবে, নাহলে আপনার নাম সে অ্যাকসেপ্ট করবে না আর কি। আচ্ছা, তো লেআউট, এই লেআউট ফোল্ডারের মধ্যে থাকে আপনার লেআউট রিলেটেড যতগুলো ফাইল আছে। যেহেতু আমাদের এই স্যাম্পল অ্যাপ্লিকেশনে অ্যাক্টিভিটি আছে একটা, এর জন্য ভিউতে লেআউট ফাইলও একটা, এই লেআউট যেটা আছে এটা হলো এই ফাইলের মধ্যে। আচ্ছা, দেখানোর মধ্যে যেটা সেটা হলো XML কোড। তো XML কোডের মধ্যে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্ন রকমের ফাংশনালিটি XML এর এই ভিউয়ের ক্ষেত্রে যেগুলো দরকার ওগুলো বোঝায়। তো আমরা আপাতত ভিউয়ের ডিটেলসে যাইতেছি না। তো আপনি ডিজাইন করার সময় দুইভাবে জিনিসটা ডিজাইন করা যায়। এই যে এখানে ডিজাইনের যে অপশনটা আছে, আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও ডিজাইন করতে পারেন। এখানে যে প্যালেট যেগুলো আছে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, আবার টেক্সটে গিয়ে আপনি ওই রিলেটেড কোডগুলো লিখেও আপনি ওইটা জেনারেট করতে পারবেন। কিন্তু ডেভেলপমেন্ট করার সময় সবচেয়ে গুড প্র্যাকটিস হলো কোড লিখে জেনারেট করা, কারণ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইন করলে পারফেক্ট যে ডিজাইন এস্টাবলিশ করা দরকার ওইটা করা যায় না আলটিমেটলি। কারণ যখন বেশি কম্পোনেন্ট চলে আসে তখন ডিজাইনে অনেক সময় বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হয়, যে কম্পোনেন্টগুলো ঠিকমতো রিঅর্গানাইজ করা যায় না। তো ওগুলো কোড লিখে করতে গেলে কাজ করতে সুবিধা হয়। তো আপনার এখানে কোড লিখে করার সময় একটা সুবিধা আছে যে পাশে একটা অপশন আছে প্রিভিউ। তা আপনার প্রত্যেকটা কোডের লাইন দেখার পরে আপনার ডিজাইনে কী চেঞ্জ হয়েছে আপনি এখানে দেখতে পারবেন সাথে সাথে, মানে লাইভ চেঞ্জ হবে। আপনি একটা লাইন লিখছেন, ওই লাইনের পরে আপনার অ্যাপে কী চেঞ্জটা হলো সাথে সাথে পাশে কিন্তু চলে আসবে।
এই যে মিপম্যাপ যে ফোল্ডার আছে এখানে ওই যে অ্যাপের যে আইকনটা আছে ডিফল্ট এটা দেওয়া আর কি। তো এখানে দেখবেন অনেকগুলো দেওয়া আছে, কারণ স্ক্রিন সাইজ অনুযায়ী এক একটা মোবাইলের স্ক্রিন সাইজ তো এক এক রকম। তো এক এক মোবাইলে তো অ্যাপের এই লোগোটাও এক একভাবে দেখাইতে হবে। যেমন ধরেন আপনি ছোটো একটা মোবাইলের ক্ষেত্রে স্ক্রিন সাইজ দিলেন ছোট আইকন, তো বড় মোবাইলে বা ট্যাবে যখন আপনার অ্যাপটা ইনস্টল করবেন ওখানে যদি ছোটো আইকন দেখায় তাহলে তো অ্যাপটা দেখা যাবে না। তো এই জন্য স্ক্রিন সাইজ অনুযায়ী আলাদা আলাদা ইমেজ এখানে রাখা হয়েছে আর কি। এখানে মাত্র 5টা সাইজ দেয়া আছে, এই 5 ধরনের স্ক্রিন সাইজেরই মোবাইল আছে। কিন্তু অ্যান্ড্রয়েডে তো আরো অনেক ধরনের। না ধরেন 5 স্ক্রিনের যে মোবাইল আছে 5.1 যদি আছে 5.1 একই স্কেলে ধরা হয় আর কি। এরকম ছোটোখাটো কিছু ফ্র্যাকশনের জন্য ওটাকে আলাদা স্কেলে পড়ে না, মানে একটা রেঞ্জে রাখা হয়, এত থেকে এত মধ্যে হইলে আমার এই সাইজ, এত থেকে এত মধ্যে হইলে এই সাইজ, ডাইভার্সিটি এর বেশি হয় না আর কি। কাস্টমার যদি বলে যে আমার এটার মধ্যে একই রকম দেখায় লাগে, তখন না ওই সূক্ষ্ম পার্থক্যটা কাস্টমার চোখে পড়বে না। ধরেন পয়েন্ট সামথিং ইঞ্চির কারণে যে ডিফারেন্সটা হইতেছে এতটা ফিল কিন্তু হয় না। রুট ফোল্ডারটা .png লেখা, তার ভিতরে কি চারটা হ্যাঁ এটা ফোল্ডার, এটা তো ফোল্ডার, এটা ফোল্ডারের নাম ফোল্ডারের নেম .png। .png ফোল্ডার নাম আছে, ফোল্ডার নাম আপনি যা ইচ্ছা রাখবেন, ওটা তো সমস্যা নেই। এটা তো এখন কনফিউশন .png তো না না না, এখানে ধরেন PNG তে ইমেজের ফরম্যাট ঠিক আছে, কিন্তু এই ইমেজগুলো তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার আলাদা আলাদা ইমেজ আছে, ইমেজের আন্ডারে তো আর একটা ইমেজ নাই, তো ফোল্ডারের নাম সে .png দিছে আর কি। যেমন আমরা সব সময় যে কোনো ইমেজের এই 5টা ভার্সন রাখলেই মানে 5 মানে আপনি যদি মাল্টিপল ডিভাইস সাপোর্ট দিতে চান তাহলে আপনার এটা রাখতে হবে আর কি। যদি আপনি চান যে আমার তেমন একটা দরকার নেই, মোটামুটি কোনো রকম দেখা গেলে হইতেছে, তখন একটা ইমেজ, আমার তো এটা লাগবে। এবং হ্যাঁ, তখন আপনার বেশি কিছু আছে কিনা আর এর থেকে বেশি নাই, কারণ স্ক্রিন এই কয়েকটাই। আপনি যদি অ্যান্ড্রয়েডের ডেভেলপার ডকুমেন্টেশনে দেখেন ওখানে স্ক্রিন সাপোর্ট এর বেশি আর নাই। হ্যাঁ দেখা যায় যে ইয়ের প্রিভিউ যেটা হ্যাঁ। ইমুলেটরের প্রিভিউ যেটা দেখা যায় এখানেও কিন্তু প্রায় অনেক সব ধরনের স্ক্রিন দেওয়া আছে। কিন্তু ওখানে দেখা যায় যে একটা সাথে আরেকটা মিসম্যাচ হচ্ছে, সবগুলো কিন্তু মিল তো দেখা যায় যে কাস্টমার বলতে থাকে যে আমার এটা কেন একই রকম দেখাচ্ছে না, ফন্টটা কেন একই রকম হচ্ছে না। কিন্তু ওখানে তো ওই সাইজের কারণে ও তো ভেরিয়েশন রাখছে মাত্র 5টা, হ্যাঁ কিন্তু মার্কেটে তো মানে সাইজ অনুযায়ী করা যাবে কমপক্ষে 15টা। ওইটা একটা রেঞ্জের মধ্যে ফেলে দিছে, আপাতত কিছুটা তো ডিফারেন্স হবে। চাইলে যে কোনো স্ক্রিনের ডিভাইস সাইজ তো অ্যান্ড্রয়েড মানে ধরেন গুগল তো আর স্ক্রিন সাইজের উপরে কোনো রেগুলেশন বসায় নাই যে আপনি আপনার স্ক্রিনের সাইজ। আইফোনের ক্ষেত্রে এই প্রবলেমটা নাই। আইফোনের ক্ষেত্রে এটা একটা সুবিধা আর কি, আইফোনে ডিজাইন করাটাও কিন্তু অনেক ইজি অ্যান্ড্রয়েডের তুলনায়, কারণ অ্যান্ড্রয়েডে ডিজাইন করতে গেলে আপনার মাল্টিপল ডিভাইসের কথা চিন্তা রাখতে হয়, যে কোন স্ক্রিনের সাইজ 5 ইঞ্চি, কোন স্ক্রিনের 7 ইঞ্চি, আবার কোনোটা আরও ছোটো। তো এত কিছু চিন্তা রেখেই কিন্তু আপনার ডিজাইনটা করতে হয়। তো আইফোনের ক্ষেত্রে ওই ঝামেলা নাই, একই ফিক্স সাইজ। কিন্তু আপনার এই ডাইভার্সিটির কারণেই কিন্তু অ্যান্ড্রয়েডটা বেশি ছড়াইছে আজকাল, কারণ এতটা ছড়াইতে পারতো না যদি এরকম না হতো, কারণ আর ওপেন সোর্স করে দিচ্ছে। তো ওপেন সোর্স করে দিলে যে যার ইচ্ছা মতো বানাচ্ছে, কারো কোনো কন্ট্রোল নাই। কোন নির্দিষ্ট অথরিটির কাছে যদি এটা কপিরাইট করা থাকতো তখন না হয় একটা রেগুলেশনের মধ্যে আসতো যে এই স্ক্রিন সাইজে অ্যান্ড্রয়েড মোবাইল বেরোতেছে। যেহেতু এখন এক এক কোম্পানি বানাইতেছে, অ্যান্ড্রয়েড ওপেন সোর্স, এবং আপনি দেখবেন স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড আর সনির যে অ্যান্ড্রয়েড দুইটা কিন্তু সেম না। অ্যান্ড্রয়েড হলেও একই ভার্সন, কিছুটা চেঞ্জ আছে, কারণ ওরা কাস্টম করে ফেলে, কিছুটা চেঞ্জ করে কোডের মধ্যে। আবার দেখা যায় অপারেটিং সিস্টেমও কাস্টম করে। হ্যাঁ, আবার দেখা মানে যায় সবকিছু একটা- modification করে। একটা মানে ওএস এর মধ্যে চলতেছে, আরেকটা মোবাইলের সেম ওএস এ চলতেছে। অনেক কাস্টমাইজেশন থাকে, অনেক রেস্ট্রিকশনও ওরা অনেক সময় করে দেয় যে এই ফিচারগুলো এই মোবাইলে ইনস্টল করতে দিবে না বা এই জিনিসগুলো করতে দিবে না। তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ওভারঅল জিনিসটা কিন্তু ব্যালেন্স থাকে, তেমন কোনো ঝামেলা হয় না ঠিক মতো ডিজাইন করলে। তো সব কিছুরই সুবিধা আছে অসুবিধা আছে, এইগুলো মানেই চলতে হয় আর কি। বেস ওএস আপডেট করতে পারে যে কেউ মানে বুঝে নেই কি অ্যান্ড্রয়েড মানে ভার্সন আপডেট। ওএসটা তো ধরেন সবারই তো একসাথে আপডেট করতে জানা। ধরেন নতুন একটা ভার্সন বের হয়েছে, যেমন অ্যান্ড্রয়েড 7, যেটা 7 তো এখনও অন্যান্য মোবাইলগুলোতে আসে নাই, শুধু আসে নেক্সাসে। তো নেক্সাসের পরে সবার আগে যে মোবাইলে যাবে সেটা হলো এলজির একটা মডেল দিছে লেটেস্ট, ওই মডেলে সবার আগে আপডেট যাবে অন্যান্য যে মডেলগুলো আছে ওগুলোর থেকে। তারপরে আস্তে আস্তে কোম্পানি রিকোয়েস্ট করলে কোম্পানির কাছে আপডেটটা যায়, কোম্পানি চাইলেই তো আপডেট দিতে পারে না। কোম্পানি কি এইটার উপরে কাস্টমাইজ করতে পারে? হ্যাঁ, করতেছে না, সবারই তো রম বা অপারেটিং সিস্টেম যেগুলো আছে সেগুলো কাস্টমাইজ করা, সবগুলা মোবাইল কোম্পানিরই। একদম পিওর অ্যান্ড্রয়েড একমাত্র শুধু নেক্সাস ছাড়া আর কোথাও পাবেন না। গুগলের সেটা তো সামনে থেকে তো আর নেক্সাস বেরোবে না, নেক্সাস তো বন্ধ যেতেছে।
সামনে থেকে শুধু পিক্সেল বের হবে। তো নেক্সাস তো বেরোতো অন্যান্য কোম্পানি থেকে, এক একটা নেক্সাস তো বেরিয়েছে, কোনোটা স্যামসাং, কোনোটা হাওয়াই, কোনোটা এলজি থেকে, কোনোটা মোটরোলা থেকে। সামনে থেকে গুগল অন্য কোনো মোবাইল কোম্পানি থেকে কোনো মোবাইল বের করবে না, গুগল নিজেই মোবাইল বের করবে এবং মোবাইলের নাম হবে পিক্সেল। হ্যাঁ, মানে নেক্সাস আর বেরোবে না, নেক্সাস যেটা বেরোছে এটাই লাস্ট। হ্যাঁ করবে, সমস্যা নেই। কি পিএনজি তো ডাটা আরও কম খায়। পিএনজি সুবিধা হচ্ছে এটা ফাটবে না। হ্যাঁ, এটা ইনারি তো ইমেজ এই ফাটার জন্য আরও একটা ইয়ে আছে, এই আপনার কি জানি বলে এই .9 ফ্যাক্টর না ঠিক কি জানি 9 পেজ, সরি 9 পেজ ইমেজ। অ্যান্ড্রয়েডে টুলে আপনার জেনারেটর দেওয়া আছে 9 পেজ ইমেজ জেনারেট কীভাবে করতে হয়। তো টুল ইউজ করে আপনি 9 পেজ ইমেজ জেনারেট করলে আপনার স্ক্রিন সাইজ যেই চেঞ্জ হোক ইমেজটা কখনো ফাটবে না। তো পরবর্তী যে ফোল্ডারটা আরেকটা আছে সেটা হলো ভ্যালুস। এই ভ্যালুসের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যালুগুলা কি ভ্যালু পেয়ার আকারে রাখা আছে এখানে, আর কিছু না। যেমন এখানে প্রথম যেটা আছে কালার্স, তো এখানে অনেকগুলা কালার কোড কিছু কিয়ের আন্ডারে একটা এক্সএমএল ফাইলের মধ্যে রাখা আছে। কারণ এই কালারটা যদি আপনি লেআউটে বা অন্য কোথাও কোনো জায়গায় ইউজ করতে চান, আপনার শুধু ওই কি যেটা দেওয়া আছে ওই কি দিয়ে কল করলেই আপনার এই কালারটা চলে আসবে। এই যে নেমের ইকুয়ালের পরে যেটা দেওয়া আছে ডাবল কোটেশনের মধ্যে, ওটা হলো কি, আর ওই মাঝখানে যেটা লেখা আছে ওটা হলো ভ্যালু। মানে সরাসরি আপনি চাইলে কিন্তু এখানে যে এই এক্সাইটেশনের কালার কোডটা দেওয়া আছে, এই কোডটা আপনি লেআউটের মধ্যে বসে দিলেও কিন্তু ওই কালার কোডটা জেনারেট হইতেছে। কিন্তু ধরেন আপনার অনেক সময় হয় কি একই কালার কোড বিভিন্ন জায়গায় লাগে, তো বারবার আপনার ওইটা যদি পেস্ট না করতে, এই জন্য একটা নির্দিষ্ট জায়গায় একটা কিয়ের আন্ডার আপনি ভ্যালুটা যদি দিয়ে দেন, সবসময় কিটা কল করলেই ওই কালারটা কিন্তু চলে আসতেছে, ঝামেলা হয় না। বিভিন্ন লেআউটের জন্য বিভিন্ন কালার আমরা তৈরি করি। হ্যাঁ, বিভিন্ন লেআউটের জন্য না, আপনি আপনার যতগুলো কালার ইউজ করবেন আপনার দরকার অনুযায়ী। তো আপনার ধরেন কালার কম্বিনেশন আপনি চাইলে দিতে পারেন, তার মানে এই না যে আপনি একটা স্ক্রিন কালার দিয়ে ভরে ফেলবেন। এটা কি শুধু কালার দিয়ে লিংক করতেছে নাকি এই কালার ডট এক্সএমএল শুধু কালারের জন্যে, মানে একটা কালারের কোডগুলো শুধু একটা কালেকশন করে রাখা একটা এক্সএমএল ফাইলে, আর কিছু না। আপনি এখানে ছাড়া আরও অনেক জায়গায় এই কালার কোডটা আপনি চাইলে রাখতে পারেন, কিন্তু একটা অর্গানাইজ ওয়েতে রাখার জন্যই এই কালার ডট এক্সএমএলটা তৈরি করা, যাতে সহজেই যে কেউ দেখলে এটা বুঝতে পারে যে এখানে কালারের কোড কতগুলো আছে। আচ্ছা, তো এরপরে যেটা আছে এটা হলো আপনার ডাইমেনশনের জন্য কিছু মান দেওয়া আছে। তো এখানে দুইটা স্ক্রিনের জন্য দেওয়া আছে, একটা হলো বড় ডিভাইসের জন্য আর একটা হলো ছোটো ডিভাইসের জন্য। তো মানগুলো আপনারা যদি দেখেন এখানে স্কেলিংয়ের মান ডিপি দিয়ে দেখা, ডিপি মানে হলো ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। তো এখানেও সেম জিনিস, কি ভ্যালু পেয়ার আকার ভ্যালুটা রাখা, যদি এই মানটা আপনার কোথাও ইউজ করতে হয় কিটা কল করবেন ভ্যালুটা ওখানে চলে যাবে। ডাইমেনশনের মধ্যে প্রথম যেটা আছে সেটা কিসের জন্য, মানে এটা কি এখানে লেখা আছে এটা কোনটা, এটা অ্যাক্টিভিটি হরিজন্টাল মার্জিন মানে এটা ডিফল্ট মার্জিন আর কি ছোটো স্ক্রিনের জন্য, পরেরটা হলো বড় স্ক্রিন যেটা দেওয়া আছে। আপনি আরো বড় এই যে এটা 7 আর 10 ইঞ্চি পর্যন্ত এটা ইনক্লুড করে এখানে যেটা দেওয়া আছে। আপনি চাইলে আপনি কাস্টমাইজ আরও 2-3টা ডাইমেনশন ফাইল আপনি তৈরি করতে পারেন, ওটাতে তো কোনো সমস্যা নেই। ধরেন আপনি 10-12টা স্কেলিং আপনি সাপোর্ট করতে চাইছেন, যেমন এই 5 ইঞ্চি মোবাইল একরকম, 5.5 ইঞ্চি মোবাইল একরকম, আপনি চাইলে আলাদা কোডিংটা লিখে রাখবেন, তখন আপনার কোডের মধ্যে এমনভাবে লিখতে হবে যে আপনার ডিভাইস স্ক্রিন সাইজ যদি এত পায় তাহলে এই ডাইমেনশন ফাইলটা ইউজ করবে, এত পাইলে এই ডাইমেনশন সাইজ ইউজ করবে। তো কোডের ফাংশনালিটি অনুযায়ী আপনার কোন ফাইলটা আপনি ইউজ করবেন ওটা আপনি চয়েস করতেছেন। তো পরবর্তী যে অংশটা আছে সেটা হলো আপনার স্ট্রিং ডট এক্সএমএল। তো এখানে কথা হলো আপনার ধরেন একটা অ্যাপ্লিকেশনে বিভিন্ন সময় বিভিন্ন টেক্সট দেখাতে হয়, যেমন একটা বাটনের ক্ষেত্রে সেভ লেখাটা, বা আপনার একটা বিভিন্ন ধরনের লেখা অ্যাপ্লিকেশনের মধ্যে আছে। তো ওই লেখাগুলা কনভেনশন হলো আপনি চাইলে সরাসরি ওখানে স্ট্যাটিক লিখতে পারেন লেআউটের মধ্যে, কিন্তু লিখলে অ্যান্ড্রয়েড স্টুডিও একটা ওয়ার্নিং দেয় যে যেটা লেখার ক্ষেত্রে গুড প্র্যাকটিস হলো স্ট্রিং ডট এক্সএমএল ইউজ করা, কারণ একই টেক্সট অনেক সময় বিভিন্ন ইয়াতে লাগতে পারে। যেমন সেভ যে এই জিনিসটা, সেভ লেখাটা আমার বিভিন্ন জায়গায় লাগতে পারে, নর্মাল একটা টেক্সটের মধ্যে লাগতে পারে, বাটন সেম বাটন তো আমি 10-12টা স্ক্রিনেও ইউজ করতে পারি, তো বারবার তো ওখানে সব জায়গায় সেভ লেখার দরকার নাই। তো আমি যদি একটা কিয়ের আন্ডারে একটা ভ্যালু রাখি, আমি চাইলে ওই অ্যাপ্লিকেশনে যখন এটা ইউজ করবো আমি কিটা কল করে দিলেই আমার ভ্যালুটা চলে আসতেছে। তো যে কোনো লেআউটে আমার যদি কোনো টেক্সট দেখাতে হয়,
তো আমাদের গুড প্র্যাকটিস হলো অলওয়েজ string.xml ইউজ করতে হবে। আচ্ছা, তো style.xml যেটা আছে এটা হলো থিমের কনফিগারেশন। আপনি যদি কাস্টম থিম করতে চান, মানে ধরেন অ্যান্ড্রয়েডে প্রোভাইড করে যে থিমটা দেওয়া আছে আপনার ভালো লাগতেছে না, আপনি এখানে আপনার ইচ্ছা মতো কনফিগার করে আপনার থিম একটা জেনারেট করতে পারবেন। কিন্তু ডিপ বলতেছে আর কি, ডিপ বলতে চাচ্ছি কিছু। আমার পুরো স্ক্রিনে আমি এখানে নেব, এখানে টিপ নেব, এখানে নেব। হ্যাঁ। এটা- এই তো এটাই তো ডাইমেনশন যেটা মানে এতটুকু আপনি ফাঁকা রাখতে যাচ্ছেন, এতটুকু ফাঁকা, এটাই তো বলছেন। উপরে বাটন থাকবে, এটা স্পেস। না ওটা আলাদা, ওটা তো এক্সএমএল করতে হবে। হ্যাঁ। সেটা তো এই যে লেআউট যেটা আমরা দেখলাম এখানে সব কিছু, এই যে ডিজাইনের মধ্যে সব কিছু বলে দিতে হবে যে বাটন, একটা বাটন থেকে আরেকটা বাটন কতটুকু দূরে থাকবে, গ্যাপ কতটুকু থাকবে, ওখানে মান সহ আপনি দিয়ে দিতে পারবেন। স্ক্রিন থেকে ডান পাশে থাকবে নাকি বাম পাশে থাকবে, তো ডান পাশে থাকলে কতটুকু ডান পাশে থাকবে, সব কিছু দেওয়া এখানে দেওয়া যায়। কোনটা? আচ্ছা, স্ট্রিংটা হলো কোন একটা টেক্সট আপনি যদি যে কোনো স্ক্রিনে দেখাইতে চান, ওটা মানে বারবার ইউজ যাতে না করতে হয়, এই জন্য একটা কির আন্ডারে আপনি একটা ভ্যালু রাখতে পারতেছেন, যাতে ওটা দেখাইতে দরকার হলে আপনি কিটা ইউজ করে যতবার দরকার হয় ততবার আপনি জিনিসটা ইউজ করতে পারতেছেন। আর ডাইমেনশনটা হলো স্ক্রিন সাইজ, এখানে দুইটা দেওয়া আছে, কথা হলো একটা ছোটো স্ক্রিনের জন্য মান দেওয়া আছে আর একটা হলো বড় স্ক্রিনের জন্য। কারণ আপনার নির্দিষ্ট কিছু মার্জিন দরকার, যে আপনার যে অ্যাপটা আছে অ্যাপের মধ্যে পুরো স্ক্রিনটা থেকে 5dp উপর থেকে নিচে পরে যে ডিজাইনটা আছে ওটা ওখান থেকে শুরু হবে, মানে স্ক্রিনের সাথে লেগে থাকবে না। তো সব ডিভাইসের ক্ষেত্রে যদি এরকম দরকার, আপনি স্কেলিং করে কিছু মান আপনি কি ভ্যালু পেয়ার আকারে dimension.xml সেভ করে রাখলেন, যখন আপনার যে স্কেলিংটা দরকার হলে আপনি ওই স্কেলিংয়ের কিউটা কি যেটা আছে কিটা কল করবেন, তাহলে ওই মানটা ওখানে চলে আসতেছে। হ্যাঁ, এই যে কি রান্ডার একটা ভ্যালু দেওয়া আছে, যে ভ্যালুগুলো হলো ডিপি দিয়ে দেওয়া, মানে যে কোনো স্কেলিংয়ের যত কিছু আছে সবগুলা ডিপি দিয়ে করা হয়। এই ধরনের কেসে যে আমি একটা ডিপ থাকবে যেটা অনেক আরো পেজে সেম ডিপ আছে, তো সেই ডিপের জন্য কিছু মার্কিং প্যাডিং আছে, হ্যাঁ, তো সেটা কি আপনি এখানে আমি দিয়ে দিতে পারি, সমস্যা তো নাই। এটা আমি কল করবো ওখানে কি দিয়ে, যে ধরেন এই সব স্ক্রিনেই আমি এইটা এতটুকু ওয়াইড করতে চাইছি, মানে ধরেন হাইট আমি দিতে চাইছি 20dp, সবগুলোর ক্ষেত্রে 20dp মোটা হবে, তো আমি এখানে স্কেলিংটা দিয়ে দিলাম, যেখানে আমি ইউজ করতে যাবো আমি কিটা কল করে দিব, ওই মানটা ওখানে চলে গেল। সেই লেআউট যেই লেআউটে আমি যে এক্সএমএলটা আছে ওখানে, ওখান থেকে ওখানেও দিতে পারেন আপনি, অ্যাক্টিভিটিতেও করা যায় কথা। এখানে লেআউটে আমি যে কাজগুলো করতেছি চাইলে কিন্তু সব কাজ অ্যাক্টিভিটিতে জাভা কোড দিয়েও করা যায়, কিন্তু ওখানে একটু কোড বেশি কষ্ট করতে হয়। তো জাভাতে তখনই এই কাজটা করা হয় যখন আপনার ডাইনামিক কোনো জিনিস চেঞ্জ করতে হয়, কারণ আপনি লেআউটে যেটা করে ফেলছেন এটা তো করে ফেলছেন, তা আপনার যদি কোডের কোনো একটা জিনিস আগে আপনার এটা করার পর আপনার কিছু চেঞ্জ করতে হইতেছে, তখনই আমার অ্যাক্টিভিটিতে ওই কাজটা করতে হবে। মানে যেমন ধরেন আপনার বাটনের কালার আগে সবুজ ছিল, আপনি লেআউটে ডিজাইন করার সময় সবুজ কালার দিয়ে লিখে আসছেন, বাটন ডিজাইন করে আসছেন, তা আপনার টার্গেট হলো বাটনে ক্লিক করলে সাথে সাথে বাটনটা লাল হয়ে যাবে। তো এই লাল হওয়ার জন্য যে কোডটা লেখার দরকার ওটা আপনার লিখতে হবে অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি লিখতে হবে, কিন্তু যে লাল পছন্দ সবুজ কালারটা নিলাম ওটা লিখতে হবে লেআউটে। ওটা তো লেআউটে, কিন্তু ওটা তো অনেক জায়গায় থাকবে। হ্যাঁ, ওই যে color.xml আপনি লিখে রাখবেন, কি দিয়ে ভ্যালু দিয়ে রাখবেন, যে গ্রিন কালার আন্ডারে গ্রিন কালারের জন্য যে কালার কোডটা দরকার ওই কোডটা দিয়ে দিবেন, শেষ। গ্রিন কালার কিটা কল করলেই তো গ্রিন কালারটা ওখানে চলে আসতেছে। এবং আপনি এটাও তো দিতে পারবেন না যেটা এত পিক্সেল ছাড়বে ও পাশ থেকে। হ্যাঁ, সব কিছুই আপনি দিতে পারবেন, কি ভ্যালু পেয়ার আকারে আপনি রাখবেন আর কি, যে কোনো ফাইলে আপনি সেভ করে রাখলেন, যখন যেটা দরকার আপনি কিটা কল করবেন, কি কল করলেই ভ্যালুটা কিন্তু চলে আসতেছে। আচ্ছা, পরবর্তী যে জিনিসটা আছে সেটা হলো গ্র্যাডেল স্ক্রিপ্ট। তো গ্র্যাডেল স্ক্রিপ্টের মধ্যে আপনার সবচেয়ে দরকার যেটা, এটা হলো বিল্ডার গ্র্যাডেল দেখুন দুইটা আছে, একটা হলো মডিউল অ্যাপ আর একটা হলো প্রজেক্ট। তো আমাদের যেটা কনফিগারেশন করতে হবে মাঝে মাঝে কাজের জন্য সেটা হলো মডিউলেরটা। তো এখানে আপনি দেখবেন উপরে লেখা আছে কম্পাইল এসডিকে ভার্সন। কম্পাইল এসডিকে ভার্সন হলো আপনার অ্যাপের মধ্যে হাইয়েস্ট যে এসডিকেটা দেওয়া আছে ওটাই কম্পাইল এসডিকে ভার্সন হিসেবে অ্যান্ড্রয়েড নিয়ে নেয়। আর পরে যেটা হলো বিল্ড টুল ভার্সন এসডিকে, তো বিল্ড টুল ভার্সন অনগুলো দেখছেন নামাইছেন, তো ওটার মধ্যে লেটেস্ট যেটা দেওয়া আছে ওইটাও সে নিয়ে নিবে। আর নিচে দেখবেন এখানে মিনিমাম এসডিকে ভার্সন একটা দেওয়া আছে। মিনিমাম এসডিকে ভার্সন কিন্তু আমরা অ্যাপটা ক্রিয়েট করার সময় সিলেক্ট করে আসছি যে আমরা মিনিমাম কতটুকু অ্যাপটা সাপোর্ট দিব।
তারপরে যেটা হলো টার্গেট এসডিকে ভার্সন, যে হাইয়েস্ট কতটুকু আমি সাপোর্ট দিতেছি। মিনিমাম ভার্সনটা এখান থেকেও চেঞ্জ করে দেবে। হ্যাঁ, আপনি এখান থেকেও চেঞ্জ করে, কারণ একবার ওই স্ক্রিন থেকে যেহেতু করে আসছেন, তো পরে তো আপনি আর ওই স্ক্রিনে ফেরত দিতে পারতেছেন না। তা আপনার যদি কখনো মনে হয় যে আপনি 15 পর্যন্ত দিবেন না, আপনি 20 পর্যন্ত দিবেন, তা আপনি এখানে কমাই দিলেই ওই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সেটিংস থেকে করা যাবে, কোডে না দিলে সেটিংস থেকে করা যাবে। সেটিংস থেকে করা যায়, এখান থেকে করা যায়, এটাই আর কি। এখানে চেঞ্জ করলে দেখা যাবে যে ভুল করে ফেলছে, একটা লাইন ডিলিট করে দিয়েছে, পরে আর আপনি রান করবেন। আলটিমেটলি তো আপনার এই জিনিসটা আপনার কনফিগার করতেই হবে। আপনি এটা চেঞ্জ করেন না করেন, ডেভেলপ করার সময় সব কিছু বুঝে শুনেই করতে হবে। আচ্ছা, পরেরটা হলো আপনার মিনিমাম ম্যাক্সিমাম এসডিকে। যারা ইক্লিপসে আগে ডেভেলপ করছেন তাদের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে ম্যানিফেস্টে কিন্তু আগে লিখতে হতো ম্যাক্সিমাম মিনিমাম। তো এখানে ওই জিনিসটা ম্যাক্সিমামটা অন্য ভাষা লিখছে আর কি, টার্গেট এসডিকে, মানে হাইয়েস্ট আমি কতটুকু সাপোর্ট দিতেছি। আচ্ছা, তো নিচে আপনারা দেখবেন যে ডিপেন্ডেন্সির মধ্যে অনেকগুলা লাইব্রেরি লেখা আছে। তো এই বিভিন্ন ধরনের ফাংশনটির জন্য বিভিন্ন ধরনের লাইব্রেরি ইউজ করতে হয়। ওই লাইব্রেরিগুলো এখানে আপনার জার ফাইল হিসেবে আপনি ইউজ করতে পারেন, বা গ্রেডেল লিঙ্ক হিসেবে আপনি ইউজ করা যায়। তো আপনার যদি কোনো সময় কোনো একটা লাইব্রেরি ইউজ করতে হয়, আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গ্রেডেল লিঙ্কগুলো ইউজ করা হয়। তো কম্পাইল দিয়ে মাঝখানে যেমন ধরেন প্যাকেজ নেম যেটা দেওয়া আছে, এই প্যাকেজ নেমটা বসাই দিলে আপনার অ্যাপে যদি ওই লাইব্রেরিটা না থাকে, আপনি গ্রেডেল সিঙ্ক দিবেন, অ্যাপটা ইন্টারনেট থেকে ওই লাইব্রেরিটা নামায় আপনার অ্যাপের সাথে কনফিগারেশন করে ফেলবে। পরবর্তীতে ওই লাইব্রেরি রিলেটেড যে কাজগুলো আপনার করার দরকার অ্যাক্টিভিটিতে বা লেআউটে, আপনি তখন ওই কাজগুলো ঠিকমতো করতে পারবেন। এটা হলো মোটামুটি অ্যান্ড্রয়েডের একটা বেসিক স্ট্রাকচার আর কি, মানে যতগুলো ফাইল তৈরি হয়। তো এগুলোই আপনার কাজ করার সময় বিভিন্ন রকম কনফিগারেশন মডিফিকেশন করেই একটা অ্যাপ্লিকেশন দাঁড় করাতে হবে। নিচেরগুলো আপাতত দরকার নেই, ওগুলা হাত না দেওয়াই ভালো, কারণ ওগুলো হাত দিতে অনেক সময় ঝামেলা হতে পারে। যেরকম আছে এরকমই রেখে দেন। কনফিগারেশনের জিনিস হলো এইগুলা, মানে এগুলা চেঞ্জ করতে হবে। ওগুলো চেঞ্জ করার তেমন একটা দরকার পড়ে না যদি মানে বাজে কোনো সিচুয়েশন তৈরি না হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন কনফিগারেশন খারাপের কারণে অ্যাপ রানই করতেছে না, আপনার প্রোগ্রামে গিয়ে তখন এই জিনিসটা চেঞ্জ করতে দিতেছে। তো এক্ষেত্রে আপনার নেটে সার্চ দিলে কিন্তু সব কিছু পাচ্ছেন যে স্ট্যাক ওভারফ্লোতে এই জিনিসটা কীভাবে ঠিক করা যায়, বেশিরভাগ হেল্প কিন্তু ওখানে দেওয়া আছে। কিন্তু যেই ফাইলগুলো আমরা ওপেন করে দেখলাম, এই জিনিসগুলো হলো আপনার চেঞ্জ করতেই হবে, মানে কোনো না কোনোভাবে কোনো না কোনো সময়। গ্রেডেলে লাইব্রেরি ইউজ করবেন, অথবা লেআউটে ডিজাইন চেঞ্জ করবেন, string.xml ইউজ করবেন, মানে সবগুলোই মডিফিকেশনের দরকার পড়বে সামনে যখন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো আমরা। তো এর মধ্যে এই ফাইলগুলো নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, যে কোনো জিনিসটা যদি ক্লিয়ার না থাকে এখনও, যে এই জিনিসটা আসলে কী, মানে যেগুলো নিয়ে আলোচনা করছি। কারণ এই জিনিসগুলো কিন্তু প্রশ্ন আপনাদের সামনে আবার আসতে পারে, যেমন আপনাদের ল্যাব টেস্টও হবে, আবার ক্লাস টেস্টও হবে। তো ক্লাস টেস্টের ক্ষেত্রে কিন্তু থিওরিটিক্যাল বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, কারণ অ্যান্ড্রয়েডের কনসেপ্ট নিয়েও থাকবে, আবার ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে থাকতে হবে। যেমন এরকম প্রশ্ন আসতে পারে যে string.xml যেটা আছে ওটার মেইন উদ্দেশ্য কী, ওটা আপনি কী জন্য ইউজ করবেন, বা string.xml একটা স্ট্রিং ভ্যালু কীভাবে রাখা হয়। তো আপনার যদি ওই জিনিসটার সম্পর্কে আইডিয়া না থাকে তখন কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। এই জন্যই মোটামুটি কাজ করার সময় প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিছুটা ওভারঅল আইডিয়া থাকা দরকার। নেটে সার্চ দিয়ে তো করতে পারছেন, ঠিক আছে, সব কিছুই করা যায়, কিন্তু বেসিক কিছু আইডিয়া মিনিমাম লাগে কাজ করার সময়। ড্রবেলের মধ্যে আপনি যে কোনো প্রকার ইমেজ রাখতে পারবেন, অথবা ইমেজ ছাড়াও আপনার যদি কখনো কোনো কাস্টম ডিজাইনের দরকার হয়, যেমন আপনার বাটন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা এক্সএমএল কোড দিয়ে লেখা যাই করেন, বাটন তো 4 কোণা হয়। আপনার যদি কখনো দরকার আপনি বাটন একটা গোল বাটন বানাবেন, কাস্টমার একটা এক্সএমএল কোড লিখতে চাইছেন, তো কাস্টম এক্সএমএল কোড তো গোল বাটনের কোড তো এখানে নাই। তো ওই জন্য করতে হয় কি, একটা কাস্টম এক্সএমএল কোড লিখতে হয়, বিভিন্ন নেটে সার্চ দিয়ে অনেক জায়গায় পাওয়া যায়। আপনি কোডটা লিখে এক্সএমএল ফাইলটা ড্রপের মধ্যে সেভ করে রাখলে পরে এক্সএমএল ফাইলটা দেখাই দিলেই, মানে বাটনের ব্যাকগ্রাউন্ড হিসেবে, তখন দেখবেন আপনার বাটনটা গোল হয়ে গেছে। বা যে কোনো প্রকার ডিজাইন মডিফিকেশন দরকার হলেও ওই ধরনের এক্সএমএলগুলো আপনি আপনার ড্রপের ফোল্ডারে রাখতে পারেন। মানে মেনলি রাখা ইমেজ বেশিরভাগ ক্ষেত্রে, যে যত প্রকার আপনার ইমেজ কাজে লাগে। মিপ ম্যাপ এটা ডিফল্ট দিয়ে দিছে আর কি, এখানে আপনার অ্যাপের আইকনগুলা। তা আপনি একটা ইমেজ যদি রাখতে চান, আপনি যে কোনো ফোল্ডারে কিন্তু রাখতে পারেন, রাখলে কোনো সমস্যা নেই। কথা হলো এটা ড্রবলে রাখা শুধু প্যাটার্নের জন্য, যে সবাই জানে যে ড্রয়েবল ইমেজটা রাখা হয়, এই জন্য ড্রয়েবল বলে।
কিন্তু যে কোনো ফোল্ডার রাখলে আপনি যদি ইমেজটা দেখা দেন কাজ কিন্তু ঠিকই করবে, কিন্তু কথা হলো আপনি যদি একটা প্যাটার্ন মেনটেন না করেন তো কোডের এই মানে সাজানো গোছানোর জিনিসটা ঠিক মতো থাকে না। ফোল্ডার তৈরি করা যাবে না এখানে? হ্যাঁ করতে পারবেন, ওই যে প্যাকেজ প্যাকেজ তো আমরা করতেই পারি। যেমন এই ফোল্ডারগুলো ছাড়াও আরও কিছু ফোল্ডার আপনার করা যায়, এগুলা ডিফল্ট হিসেবে থাকে না, দরকার অনুযায়ী যখন আপনার দরকার হয় তখন ক্রিয়েট করা। যেমন আগে যে মেনু ছিল, মেনু ফোল্ডার কিন্তু এখন এনাবল নাই, দরকার হলে আপনি ক্রিয়েট করতে পারেন। তো এই যে বিভিন্ন সময় দেখেন আপনার এই মেনু বাটন প্রেস করলে মোবাইলের নিচ থেকে অথবা উপর থেকে একটা ড্রপডাউনের মধ্যে কতগুলো অপশন চলে আসে। যেমন ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেটিংস, লগ আউট, তারপর হেল্প, আরও বিভিন্ন অপশন সহ কতগুলো থাকে। তো ওই জিনিসগুলো যে ফোল্ডারের মধ্যে থাকে ওই জিনিসটাও আপনি চাইলে মেনু ফোল্ডার ক্রিয়েট করে ওখানে মেনু ফাইলগুলো রাখতে পারেন এক্সএমএল আকারে। তো ওই জিনিসগুলো যখন দরকার হবে তখন আপনি ক্রিয়েট করতে পারেন, কিন্তু আবার এখন মেনুটা মানে ডিফল্ট হিসেবে থাকে না আর কি, আগে থাকতো অ্যান্ড্রয়েড স্টুডিওর আগের ভার্সনে। তো এছাড়া আরও যে ফোল্ডার আছে এটা হলো র ফোল্ডার একটা আছে। র ফোল্ডারের মধ্যে আপনার ইমেজ না মিউজিক ফাইল, ভিডিও ফাইল, ওই ফাইলগুলো র ফোল্ডারের মধ্যে রাখা যায়। তারপরে ফন্টেরও ফোল্ডার ক্রিয়েট করা যায় বিভিন্ন ফন্ট রাখার জন্য। এছাড়াও আপনার দেখবেন নতুন অ্যান্ড্রয়েডের ফোল্ডার ক্রিয়েট করার সময় রিসোর্সে নিউ প্যাকেজ যখন দিবেন ওখানে ড্রপডাউনে দেখবেন সাজেশন যে কী কী ফোল্ডার টাইপের এখানে তৈরি করা যায়। আবার এটা যখন পাবলিশ করে তখন কি ফাইল তৈরি করে? এপিকে ফাইল আর কিছু না। কে? হ্যাঁ একটা এপিকে ফাইল, হ্যাঁ এটাই মানে এপিকে ফাইলটা থাকলে আপনার অ্যাপটা ইনস্টল হবে আর কিছু না, এক্সটেনশন এপিকে আর কি। সবকিছু কি জাল হয়ে হ্যাঁ কি বলে এটাকে? জাল হয়ে থাকে এটা কি? যার না ঠিক সব কিছু কম্বাইন করে একটা অ্যান্ড্রয়েডের এই রানেবল ভার্সন সে তৈরি করে আর কি। মানে ডিএলএল টাইপের না না এক্সিকিউটিভের ফাইল। আচ্ছা এখানে আর কার কোন প্রশ্ন আছে? ভাইয়া জাভার ওখানে যে প্যাকেজ বলছিলেন আমি তখন কি মিস করছিলাম। কোনটা উপরে? উপরে হ্যাঁ। ভিডিও না ভিডিও তো আছেই ঠিক আছে, কিন্তু ধরেন একটা জিনিস লেকচার শোনার পড়ানোর সময় আপনার মাথায় এখন একটা প্রশ্ন আসে, কিন্তু ভিডিও আপনার শোনার পর যদি প্রশ্ন মাথায় আসে তখন আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন কারে, তখন তার আমি ওখানে থাকবো না। কারণ এখন যা জিজ্ঞেস করে এখন জিজ্ঞেস করে নেবেন, পরে তার হইতেছেন না, কারণ এই লেকচার আর রিপিট হবে না। মানে ক্লাসে আপনি অন্য কোনো সময় যদি জিজ্ঞেস করেন যে কোনটা কী, ক্লাসে আর কখনো বলবো না এই জিনিস। কারণ একই জিনিস যদি আপনাদের প্রতিদিন বলতে হয় তাহলে নতুন জিনিস আর বলা যাবে না, সুযোগ থাকবে না, হ্যাঁ, ওটাই। ইচ্ছে থাকলে সুযোগ থাকবে না। সময় নেই তো, কারণ কনসেপ্ট অনেক কিছু। অ্যান্ড্রয়েডের কনসেপ্ট যদি একদম ফার্স্ট রুলার শেষ করতে যান আপনার আজীবন শেষ হবে না, যত কিছু আছে না শেষই হবে না কখনো, সব কনসেপ্ট যদি শিখতে যাই টোটাল যা আছে কারোর পক্ষে সম্ভব না তো। কারণ অ্যান্ড্রয়েডের ইউটিউবে গুগলের একটা চ্যানেল আছে, আপনারা ওই যে চ্যানেলটা ফলো করতে পারেন অ্যান্ড্রয়েডের জন্য আর কি। ওখানে বিভিন্ন ধরনের এই ছোটোখাটো টিপসগুলো দেওয়া হয়, যেমন অ্যান্ড্রয়েডের পারফরমেন্স প্যাটার্ন চ্যানেলটা হলো যে আপনার অ্যাপের পারফরমেন্সগুলো কীভাবে ভালো করা যায় ওই ধরনের বিভিন্ন টিপস দেয়। তারপর একটা আছে ডেভেলপমেন্ট প্যাটার্ন, মানে অ্যান্ড্রয়েড গুগল ডেভেলপার্স চ্যানেলেই আপনি সাব চ্যানেল হিসেবে এই চ্যানেলগুলো পাবেন আর কি। তো রেগুলার ওখানে ভিডিওগুলো রিলিজ হয়, তো আপনারা আপ টু ডেট থাকার জন্য ভিডিওগুলো দেখতে পারেন। তো গুগলের অ্যান্ড্রয়েড রিলেটেড গুগলের নিজস্ব যে ভিডিওগুলো আছে আপনি যদি একটানা দেখা শুরু করেন আগামী 2-3 বছরে শেষ হবে না সব ভিডিও। কারণ প্রত্যেক বছরে যে আয়োগগুলো হয় তো আয়োগগুলো তো কমপক্ষে 4-5 দিন ধরে চলে, তো 24 ঘন্টায় কিন্তু ভিডিওগুলো থাকে। ধরেন কারণ 3 ঘন্টা একজন লেকচার দিছে, ওনার লেকচার শেষ হওয়ার পর আরেকজন এসে আর 3 ঘন্টা লেকচার দিছে, এবং প্রত্যেকবার আয়োর সময় কিন্তু এগুলো লাইভ টেলিকাস্ট হয়, ইউটিউবেই টেলিকাস্ট হয় লাইভ। তো অ্যাট এ টাইম তো একসাথে সবগুলো দেখা পসিবল না কখনো কারো। তো লাইভ শেষ হওয়ার পর পরবর্তীতে তো প্লেবল হিসেবে ইউটিউবে এগুলো থাকে, তখন এগুলো দেখতে পারেন। তো যে কোনো সময় এই ভিডিওগুলো দেখাটাও অনেকটা হেল্পফুল, কারণ নতুন নতুন যে টেকনোলজিগুলো আসে তো ওখানে খুব সুন্দরভাবে ইলাবোরেশন করা থাকে। যে ধরেন অ্যান্ড্রয়েডের নতুন কনসেপ্ট এটা আনা হয়েছে, এই কনসেপ্টটা আসলে কীভাবে ইউজ করা যাইতে পারে, বিভিন্ন সময় ডেমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওখানে সুন্দরভাবে জিনিসটা দেখানো হয়। ওগুলো যদি দেখেন আপনাদের অনেক কনসেপ্টের ক্ষেত্রে হেল্প করবে বিভিন্ন জিনিস। কোনটা? গুগল ডেভেলপার চ্যানেল খুঁজলেই পাবেন। হ্যাঁ বুঝিনি, ও সরি। মানে প্যাকেজ নতুন প্যাকেজ তৈরি করতে চাইলে
ধরেন এই প্রথম যে প্যাকেজটা আছে এই প্যাকেজের বাইরে আপনি প্যাকেজ তৈরি করলে ঝামেলা তৈরি করেন অনেক সময়। তো আপনি যদি নতুন কোনো একটা প্যাকেজ তৈরি করতে চান জাভা কোডের জন্য, আপনি এই ডিফল্ট যেটা প্যাকেজ দিয়েছেন অ্যাপ্লিকেশন তৈরি করার সময় একটা প্যাকেজ দিচ্ছেন না, এটার আন্ডারে এটার ভিতরে সব প্যাকেজগুলো ক্রিয়েট করবেন আর কি। মানে যতগুলো আপনার প্যাকেজ দরকার হয় নিউ প্যাকেজ করে এটার ভিতরে থাকবে। তো আপনার কাজ করার সময় প্যাটার্ন অনুযায়ী যেই প্যাটার্নের কোডগুলা ওই প্যাকেজের মধ্যে আপনার রাখবেন আর কি। তাহলে জিনিসটা একটা অর্গানাইজ হতে থাকবে, পরবর্তীতে আপনার কোড নিয়ে যদি অন্য কেউ কাজ করে সহজেই ডেভেলপমেন্ট মানে করতে সুবিধা হবে আর কি। কারণ পুরান একটা কোড অ্যাপ নতুন করে ডেভেলপ করতে গেলে সবচেয়ে বেশি সময় ওইখানে লাগে কোডটা বোঝার জন্য ডেভেলপ করার থেকে। মানে কোডে কী লিখছে বা কোন জিনিসটা কোথায় আছে ওই জিনিসটা বুঝতে কিন্তু বেশিরভাগ সময় চলে যায়, কারণ সবসময় তো যে ডেভেলপ করছে সে কিন্তু ওই জায়গায় থাকে না। এই জন্যই ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যাতে আপনি না থাকলেও অন্য কেউ যাতে আপনার কোডটা সহজে বুঝতে পারে।